আব্বু, আব্বু, আমাকে মারছো কেন? আমি কি দোষ করেছি? আমাকে একবার বলবে তো? আব্বু আমার কোনো প্রকার কথা শুনছে না, শুধু মেরে যাচ্ছে। আমি শুধু বলছি কেন মারছো? মাঝখান থেকে ভাইয়া বলে উঠল, তোকে কেন মারছি তুই জানিস না? এই বলে ভাইয়াও আমাকে মারতে লাগলো। প্রচণ্ড মারার কারণে আমার শরীর অনেক জায়গা দিয়ে রক্ত বের হতে লাগলো। ব্যথার কারণে আমি মেঝেতে শুয়ে পড়লাম। তখন আব্বু রাগী কণ্ঠে বলতে লাগলো, তোকে আমার ছেলে বলতেও ঘৃণা হয়। তুই এই কাজ করবি আমি আগে জানতাম না। আমি শরীরের ব্যথা নিয়ে বললাম, আমি কি করেছি অন্তত সেটা একটু বলো। তখন হঠাৎ করে ভাবি ন্যাকা কান্না গলা নিয়ে বলে উঠল, কি করেছো মানে? আমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিলে না? ওকে রুমের মধ্যে নিয়ে ওর সর্বনাশ করতে চেয়েছিলে না? আর এখন তুমি কিছুই জানো না? আমি তোমাদের হাতে নাতে ধরেছি। ভাবির কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। এসব কি বলছে ভাবি? তখন আমি বললাম, ভাবি আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? তখন ভাইয়া আমার সামনে এসে রাগী কণ্ঠে বলে উঠল, যা সত্যি আমি তাই বলছি। মায়া নিজে আমাদের বলেছে যে তুই ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছিস, তুই একে ধর্ষণ করতে চেয়েছিস, তুই একটা ধর্ষক। আমি বুঝতে পেরেছি এদেরকে মায়া মুখ থেকে আসল ঘটনা শুনতে হবে। তাই মায়াকে উদ্দেশ্য করে বললাম, মায়া তুমি অন্তত বলো আমি এগুলো কিছুই করিনি। তখন মায়া ন্যাকা কান্না করতে করতে বলল, হ্যাঁ, তুমি আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছো। তুমি একটা বাজে ছেলে। জানি না এভাবে কত মেয়ের জীবন নষ্ট করেছো। ভাগ্যিস তখন আপু এসেছিল, না হলে আমার যে কি হতো। বাকিটা বলার আগে মায়া প্রচুর কান্না করতে লাগলো। আমি বুঝে গেলাম ভাবি মায়াকেও নিজের দখলে করে নিয়েছে। এইসব ভাবছি তখন আব্বু বলে উঠল, আমি এখনই তোকে ত্যাগপুত্র করব। আজকে থেকে আমার একটা ছেলে। আমি কিছু বললাম না। আমি জানি এটা ভাবির সাজানো নাটক, যেটাতে মায়াও ছিল, কিন্তু কেন আমার সাথে এমন নাটক করলো সেটা বুঝতে পারলাম না। তখন আমি আব্বুকে বললাম, তুমি এটা করো না প্লিজ। ভাইয়া আমার সামনে একটা কাগজ দিয়ে বলল, চুপ করে থাক তুই, এই নে এটাতে সাইন করে দে। তখন আমি আবার আব্বুকে বললাম, আব্বু প্লিজ আমার কথাটা শোনো। তখন আব্বু রাগী কণ্ঠে বলল, চুপচাপ সাইন করে দে, না হলে আমাদের মরা মুখ দেখবি। এটা বলার পর আব্বু কাগজটাতে সাইন করতে বললেন। আমি সবাইকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার কথা শুনতে চায় না। বুঝতে পারলাম সবাই ভাবির নাটকে সত্য মনে করেছে। যেখানে আমার উপর কারো বিশ্বাস নেই সেখানে আমার থেকে লাভ হবে না, তাই কাগজটা হাতে নিয়ে সাইন করে দিলাম। কাগজটাতে স্বাক্ষর করে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় ভাবিকে বললাম, আপনি কাজটা ঠিক করলেন না, এর বিচার আল্লাহ করবে। আর মায়া তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এরকম করলে কেন? আর তোমরা ভালো থেকো। আজ থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সত্যটা একদিন জানতে পারবে, হয়তো আর আমাকে পাবে না। কথাগুলো বলে বাসা থেকে বের হয়ে এলাম। আজকে প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদবো না, কারণ ছেলেদের কাঁদতে নেই। আফসোস করতে পারি না একটা বাইরের মেয়ের জন্য সবাই আমাকে অবিশ্বাস করলো। যাই হোক, তারা যেহেতু আমাকে ছাড়া ভালো থাকতে পারবে, আমিও তাদের ছাড়া ভালো থাকতে পারবো। এতে আমার কোনো সমস্যা হবে না। তাদেরকে দেখিয়ে দিতে হবে তাদের ছাড়াও আমি বাঁচতে পারি। আপনারা হয়তো কিছু বুঝেন নাই, তাই তো? চলেন একটু বুঝিয়ে বলি। সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। পরিবার বলতে আমি, আব্বু এবং ভাইয়া। একদিন নিজের রুমে বসে বসে ফেসবুক চালাচ্ছিলাম। তখন আব্বু আমার রুমে এসে আমার হাতে কয়েকটা বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে বললেন, এগুলো তোর বন্ধু বান্ধবদের দিয়ে বিয়েতে আসতে বলবি। আমি কার্ডগুলোর একটা খুলে দেখলাম ভাইয়ার বিয়ের কার্ড। বিয়ের সময় দেখলাম পরশু। তুমি বিয়ে ঠিক করেছো, আমাকে বলবে না? তখন আব্বু আমার পাশে বসলেন। এই যে এখন বললাম। আচ্ছা তুই কি তোর ভাইয়ের বিয়েতেও থাকবি না? আমি কার্ডগুলো টেবিলের উপরে রেখে বললাম, আমাকে কি কখনো দেখেছো কারো বিয়েতে থাকতে? আমার এসব ভালো লাগে না, যার জন্য থাকি না। তখন আব্বু বললেন, ঠিক আছে, তুই যেহেতু থাকবি না এতে তো আমার কিছু করার নেই। তাহলে কোথায় যাবি এবার? ভাবছি কক্সবাজার যাব।
আব্বু বলল, ঠিক আছে। আব্বু আর কিছু বললেন না, সে তার মতো চলে গেলেন। পরের দিন ভাইয়ের বিয়ের কার্ডগুলো আমার বন্ধুদের দিয়ে রাতে বাসে করে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। 5 দিন থেকে আবার রাতের বাসে বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 9টার দিকে বাস থেকে নামলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসার সামনে এসে কলিং বেল বাজালাম। কেউ একজন মেয়ে এসে দরজা খুললো। মেয়েটিকে প্রথম নজরে দেখেই আমি হা হয়ে গেছি, একদম পরীর মতো দেখতে। আমি সেদিকে খেয়াল করলাম না, নিজের রুমে চলে গেলাম। মেয়েটি আমার ভাবিও হতে পারে, বলা যায় না। আমি এখনও ভাবির কোনো ছবি দেখিনি। রুমে এসে ফ্রেশ হলাম, তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো রাতে, তাই ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ডিনার করার টাইম হয়ে গেছে, তাই নিচে ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম সবাই বসে আছে। আমিও তাদের সাথে বসলাম। তবে আজকে ডাইনিংয়ে 2জন অচেনা মেয়ে বসে আছে। বুঝতে পারলাম একজন আমার ভাবি হবে, তবে আরেকজন সেটাকে বুঝতে পারলাম না। চেয়ারে বসেছিলাম, তখন ভাইয়া মেয়েগুলোর ভেতরে একজনকে দেখিয়ে বলল, মিজু, এটা তোর ভাবি। আমি ভাবির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, ভাবি ভালো আছেন? ভাবি আমার দিকে বিরক্তিকর একটা ভাব নিয়ে বলল, ভালো আছি। আমি বুঝে গেলাম ভাবি আমার সাথে কথা বলতে চায় না, তাই আমিও আর কিছু বললাম না। তারপর ভাইয়া আরেকটা মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল। মানে সকালে যে দরজা খুলেছিল সে হলো আমার ভাবির বোন, নাম মায়া। মায়া আমার সাথে ভালোভাবে কথা বলল, কিন্তু ভাবি কেন আমার সাথে কথা বলল না? আমি তার সাথে কথা বলতে চাইনি। মায়ার সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেলবেলা বাসার ছাদে গিয়ে দেখি মায়া এবং ভাবি দাঁড়িয়ে আছে। আমাকে ছাদে দেখা মাত্রই মায়াকে নিয়ে নিচে চলে গেল। আমি বুঝতে পারছি না সে আমার সাথে এমন ব্যবহার করছে কেন। অবশ্য তারা চলে যাওয়াতে আমার ভালো হয়েছে। একা একা ছাদের উপর দাঁড়িয়েছিলাম, তখন মায়া আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি করছেন? আমি মায়ার দিকে না তাকিয়ে বললাম, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। তখন মায়া কিছুটা হাসি মুখ নিয়ে বলল, আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি মনে মনে বললাম, যখন থেকে এসেছেন প্রশ্নই তো করে চলেছেন, এখন আবার জিজ্ঞেস করার কি আছে যে একটা প্রশ্ন করব? আমি কিছু বলছি না দেখে আবার বাম কাঁধ ধরে নাড়িয়ে বলল, কি হয়েছে, কিছু বলছেন না কেন? তখন আমি মায়ের দিকে তাকালাম, তারপর বললাম, বলুন কি বলবেন? তখন মায়া বলল, আপনি কিসে পড়েন? এবার ইন্টার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছি। আপনি? মায়া তখন খুশি হয়ে ওর হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমিও। আচ্ছা, আমরা যেহেতু একই ক্লাসে, তাহলে কি ফ্রেন্ড হতে পারি? আমি মায়ের হাত না ধরে বললাম, হওয়া যায়। হঠাৎ করে মায়া আমার হাত ধরলো, তারপর বলল, যেহেতু ফ্রেন্ড হয়েছে তাহলে তুমি করে কথা বলি। আমি মায়ের কাছে থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, ঠিক আছে, বলবো। তারপর আমরা কিছুক্ষণ গল্প করে রুমে চলে এলাম। 7 দিন পর আজকে মায়া চলে যাচ্ছে, সাথে আমার ফ্যামিলির সবাই, শুধু আমি বাদে। একদিন রাতে ছাদে দাঁড়িয়েছিলাম, যখন নিচে নেমে রুমে যাব তখন ভাইয়ার রুমে থেকে ভাবি ভাইয়াকে আমার ব্যাপারে কি যেন বলছে। আমি দরজায় কান লাগিয়ে দিলাম, তখন ভাইয়া ভাবিকে বলল, আচ্ছা, তুমি সবাইকে তোমার বাসায় যেতে বললে, কিন্তু মিজুকে যেতে বললে না কেন? তখন ভাবি ভাইয়াকে বলল, দেখো, তোমার ভাইকে আমি 2 চোখে দেখতে পারি না, আর তার চেয়েও বড় কথা হলো তোমার ভাইকে আমার ভালো লাগে না, যার জন্য ওকে যেতে বলিনি। তখন ভাইয়া কিছুটা রাগী কণ্ঠে বলল, কি কারণে ভালো লাগে না সেটা তো একটু বলবে? তখন ভাবিও রাগী কণ্ঠে ভাইয়াকে বলে উঠল, সেটা বলতে পারবো না। তোমাকে বলেছি তোমার ভাইকে ভালো লাগে না, মানে লাগে না। এটা নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ভাবির এমন কথা শুনে ভাইয়া কিছু বলল না। ভাবির এমন কথাগুলো শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতন অবস্থা। জানি না ভাবি আমাকে পছন্দ কেন করে না। ভাবির কথা শুনে ভালো লাগছে না, তাই রুমে না গিয়ে আবার ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে ভাবির বলা কথাগুলো ভাবছি, তখন হঠাৎ করে কেউ একজন আমার পেছনে এসে দাঁড়ালো। পেছনে তাকিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। মায়ের দিকে তাকানো মাত্রই মায়া আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে চলে গেল। আমি চিঠিটা খুলে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমাকে ভালো লাগে, আর তোমার সাথে থাকতে থাকতে এতদিনে তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আই লাভ ইউ, ইতি মায়া। চিঠিটা পড়ে আমি কিছুক্ষণ ঘোরের ভেতরে ছিলাম। সত্যি বলতে আমিও মায়াকে ভালোবেসে ফেলেছি, তাই ওকে হ্যাঁ বলে দিব। তবে আজকে আর বলবো না, পরে এক সময় বলে দিব। তারপর আমি ছাদে থেকে নেমে সোজা রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে সবাই ভাবির বাসাতে গেল, শুধু আমি বাদে। সবাই চলে যাওয়ার পর আমি রুমে এলাম। তখন আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখি মায়া ফোন করেছে। আমি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মায়া বলে উঠল, কি মিস্টার, আমার প্রশ্নের উত্তর কোথায়?
আমি কোনো কিছু না ভেবে বলে দিলাম, আই লাভ ইউ টু। ওপাশ থেকে মায়া খুশি হয়ে বলল, সত্যি? হুম। এইভাবে শুরু হয়েছিল আমাদের ভালোবাসা। দেখতে দেখতে 20 দিন কেটে গেছে। আমাদের কথা এখনও কাউকে জানায়নি। আর ভাবি তো এখন আমাকে আরও দেখতে পারে না। 1 মাস পর হঠাৎ করে মায়া আমাকে কল করলো। আমি কলটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে মায়া বলল, কালকে আমি তোমাদের বাসায় আসবো। তখন আমি বললাম, ঠিক আছে এসো, কোনো সমস্যা নেই। তারপর আরও কিছু নানা কথা বলে কলটা রেখে দিলাম। পরের দিন সকালে ছাদে বসেছিলাম, এমন সময় কেউ একজন আমার পাশে বসে আমার হাত ধরলো। আমি তার দিকে তাকিয়ে দেখি মায়া। তাই আমি বললাম, তুমি কখন এসেছো? তখন মায়া কিছুটা মিষ্টি কণ্ঠ নিয়ে বলল, এই মাত্র এসেছি, এসেই তোমাকে খোঁজা শুরু করে দিয়েছি। অনেকক্ষণ খোঁজার পর তোমাকে ছাদে পেলাম। আমি বললাম, আমি বেশিরভাগ সময় ছাদের উপরেই বসে থাকি, তাই আমাকে ছাদেই বেশি পাবে। তারপর আমরা দুজন বসে অনেক কথা বলতে লাগলাম। অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ করে ভাবি আমাদের পেছনে এলো। ভাবি আসার সময় আমি খেয়াল করেছিলাম, ভাবি পেছনে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে উঠল, এখানে হচ্ছে কি? এবং মায়া, তুই ওর সাথে কি করছিস? মায়া হঠাৎ করে ভাবির কণ্ঠ শুনে ভয় পেয়ে গেল। তাই ভাবির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি 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 কিছু না, এমনি বসে আছি। তারপর ভাবি মায়াকে আর কিছু বলতে না দিয়ে হাত ধরে নিচে নিয়ে গেল। মায়াকে নিয়ে যাওয়ার পর আমিও নিচে গেলাম। দেখলাম সবাই বসে আছে। আমি আব্বুর কাছে যেতেই আব্বু কোনো কথা না বলে আমাকে মারতে লাগলো। তারপর কি হয়েছে উপরে তো শুনলেনি। আমি হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এলাম। আমার কাছে মাত্র কয়েক হাজার টাকা এবং মোবাইলে রয়েছে। কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। বাস কন্ডাক্টরের চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছি। এমন সময় আমার বন্ধু রাজের সাথে দেখা হয়ে গেল। আমাকে এরকম চিন্তিত দেখে বলল, কিরে, কেমন আছিস? এবং তোকে এত চিন্তিত লাগছে কেন? আমি বেশি কিছু না ভেবে বললাম, আমার লাইফ শেষ হয়ে গেছে রে। তখন রাজ বলল, কেন, কি হয়েছে আমাকে একটু বল দেখি। আমি রাজকে সব কিছু খুলে বললাম। রাজ আমার ঘটনা শুনে অনেক দুঃখ প্রকাশ করে বলল, আচ্ছা, তাহলে এখন আমার সাথে চল। তখন আমি অবাক হয়ে বললাম, তোর সাথে কোথায় যাব? তখন রাজ বলল, কোথায় আবার, আমার সাথে ঢাকায় চল, সেখানে আমার সাথে ম্যাচে থাকবি। তখন আমি আবার বললাম, কিন্তু ম্যাচ ভাড়া আমি দিব কোথা থেকে? আমার সাথে ফ্রিল্যান্স করবি, তাহলেই তো চলে যাবে। আমি অনেকক্ষণ ভাবলাম রাজ ঠিক কথাই বলেছে, তাই বললাম, ঠিক আছে তাহলে চল। তারপর আমি রাজের সাথে ঢাকা চলে আসি। তারপর ওর সাথে ম্যাচে উঠে ফ্রিল্যান্সিং করে নিজের পড়াশোনার খরচ চালিয়ে নিলাম। প্রথম কষ্ট হলেও পরে সব কিছু ঠিক করে নিয়েছি। আস্তে আস্তে সপ্তাহ গেল, মাস গেল, তারপর কয়েক বছর কেটে গেল। আমার পড়ালেখা শেষ করলাম। পড়াশোনা ভালো হওয়ার কারণে একটা কোম্পানিতে এমডি হিসেবে চাকরি পেলাম। চাকরি করেই 8টা ফ্ল্যাট কিনেছি। তার ভেতরে একটাতে আমি থাকি, বাকিগুলোতে ভাড়া দেওয়া থাকে। আস্তে আস্তে নিজের বিজনেস শুরু করি। তারপর ব্যাংক থেকে মোটা অঙ্কের একটা লোন নিয়ে কোম্পানির পিছনে কাজে লাগাই। প্রায় 3 বছর পর আজ আমি সফল বিজনেসম্যান। দেশের টপ 5 জন বিজনেসম্যান ও 5 জন ধনী লোকের মধ্যে আমি একজন। টাকা পয়সা, গাড়ি বাড়ির কোনো অভাব নেই আমার। একটা কোম্পানি থেকে এখন 7টা কোম্পানি বানিয়েছি। নিজেকে আরও বড় পথে দেখতে চাই। যাক, এসব কথা। সেদিন এরপর থেকে মায়া নামটা আমার জীবন থেকে মুছে ফেলেছি। কারোর জন্য আফসোস করি না। এই ছিল আমার অতীতের ঘটনা। এবার চলুন বর্তমানে ফেরা যাক। অফিসের একটা কাজে আবার রাজশাহী যেতে হচ্ছে। সকাল সকাল স্টেশনে গিয়ে টিকিট কেটে নিজের সিটে গিয়ে বসে পড়লাম। নিজের সিটে বসে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে ভাইয়া, ভাবি ও ভাবির কোলে একটা বাচ্চা, আব্বু, আম্মু ও ভাবির বোন মায়া বসে আছে। আমি তাদের দেখে অবাক হলাম, তারাও আমাকে দেখে অনেক অবাক হলো। তবুও কেউ আমার সাথে কথা বলল না। কথা বলবি বা কী করে? 8 বছর আগে ভাবির একটা মিথ্যা অপবাদের জন্য আমার পরিবার আমাকে ত্যায্যপুত্র করেছে। আমিও খুশি মনে তাদের ছেড়ে চলে এসেছি। এবার আমার পরিচয়টা দিই। আমি মিজু আহমেদ। বর্তমান বাংলাদেশের টপ 5 জন কোটিপতির মধ্যে আমি একজন। পরিবার থাকার সত্ত্বেও আমার কেউ নেই। খেয়াল করলাম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। বোধহয় আমাকে কিছু বলবে, সেটা শোনার অপেক্ষা করে ওখান থেকে চলে এলাম। আজকে আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না। 8 বছর আগে যদি আমার কথাটা শুনতো, তাহলে হয়তো আজ তাদের সাথে কথা বলতাম। কিন্তু তারা আমার সাথে কথা বলেনি। আজকে আমিও তাদের সাথে কোনো কথা বলবো না। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে আছি এবং ভাবি কেন আমার সাথে এমন করেছিল। তার উত্তর আজও অজানা। অবশ্য সে কথা আমার জানার ইচ্ছেও নেই। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার অতীতের কথাগুলো মনে পড়ে গেল।
এতক্ষণ ঘটনাগুলো ট্রেনের দরজায় দাঁড়িয়ে থেকে ভাবছিলাম। ঘটনাগুলো ভাবতে ভাবতে অন্য একটা গ্রহে হারিয়ে গিয়েছিলাম। তখনই একজন চাচা এসে বলল, বাবা একটু সাইড দাও, আমি সামনে নেমে যাব। চাচার কথায় ভাবনা থেকে ফিরে এলাম। অনেকক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়েছিলাম, তাই আমার পা ব্যথা করছে। এখন নিজের সিটে ফিরে যাক, তাই নিজের সিটের দিকে পা বাড়ালাম। সিটে গিয়ে বসতেই ওনারা সবাই আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ করে ভাইয়া আমাকে বলে উঠল, ভাই কেমন আছিস? আর কোথায় ছিলে এত বছর? ভাইয়ার কণ্ঠ শুনে আমি রাগী কণ্ঠে বললাম, আপনি আমাকে কোন সূত্রে ভাই বলছেন? আমি কারো ভাই না, আমার কেউ নেই, আমি এতিম। এটা আপনি জানেন না? এমন কণ্ঠ এবং আমার কথা শুনে ভাইয়া আমাকে আর কিছু বলল না। সন্ধ্যার দিকে ট্রেন আমার গন্তব্যস্থানে এসে থামলো। আমি আমার মতো ট্রেন থেকে নেমে গেলাম। এই স্টেশনে ওরাও নামবে। সারাদিন তারা অনেকবার আমার সাথে কথা বলতে এসেছে, তবে আমি তাদের সাথে কোনো প্রকার কথা বলিনি। স্টেশন থেকে বাইরে এসে গাড়িতে উঠলাম। আমার লোকেরা আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। গাড়িতে উঠে দীর্ঘ একটা শ্বাস ফেলে মনে মনে বললাম, আজকে আমারও এমন একটা হাসি খুশি পরিবার থাকতো, তবে সবার ভাগ্য সেটা হয় না। স্যার, আমরা চলে এসেছি। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে পরিবারের কথাগুলো নিয়ে ভাবছিলাম। এমন সময় ড্রাইভার কথাটা বলে উঠল। আমি চারিদিকে তাকিয়ে দেখি বাসার সামনে চলে এসেছি। তাই গাড়ি থেকে নেমে ড্রাইভারের থেকে দরজার চাবি নিলাম। এখানে থাকার জন্য নিজের টাকা দিয়ে একটা 10 তলা ফ্ল্যাট বাসা নিয়েছি, পুরোটাই এসি লাগানো। আমি এইমাত্র সেই বাসাতেই উঠলাম। চাবি দিয়ে দরজা খুলে বাসায় ঢুকলাম। বাসাটার চারিদিকে তাকিয়ে দেখলাম অনেক বড় বাসা। যাই হোক, সারা বাসা ঘুরে দেখলাম। ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে বাসার বাইরে এলাম। এখন রেস্টুরেন্টে যাব, কারণ এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই। ও তার চেয়ে বড় কথা হলো আমি খাবার রান্না করতে পারি না। সবসময় খাবার রেস্টুরেন্ট থেকে কিনে খাই। বাসার ভেতর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এই কয়েক বছরে রাস্তাঘাট অনেক বদলে গেছে, নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে। আমার গন্তব্য ছিল রেস্টুরেন্টে যাওয়া, তাই সেদিকে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। একটু পর একটা বাড়ি দেখে থেমে গেলাম। বাড়িটা আর কারো না, আমার বাড়ি ছিল। বাড়ির সব কিছু আগের মতো আছে। কিছুক্ষণ চোখ বুলিয়ে নিলাম বাড়িটার উপর। চোখটা ছাদে পড়তে দেখলাম একটা মেয়ে এবং ছেলে দাঁড়িয়ে কথা বলছে। অন্ধকার থাকায় মুখটা ভালোভাবে দেখতে পারলাম না। বাসার দরজা দেখে মনে হলো কেউ বোধহয় বাসা থেকে বের হবে, তাই ওখান থেকে হাঁটা শুরু করলাম। আমি কাউকে দেখাতে চাই না যে আমি এই শহরেই আছি। জোরে জোরে হাঁটছি। 5 মিনিট পর একটা রেস্টুরেন্টের সামনে এসে গেলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিজের বিলটা দিয়ে বাইরে এলাম। বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা ডাক দিব, এমন সময় আমার বয়সের একজন আমার কাছে এসে বলল, আপনি কি মিজু? কথাটা বলার পর আমি ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেনার চেষ্টা করলাম। মুখ ভর্তি দাড়ি, বড় বড় চুল, কিন্তু চেহারাটা অনেকবার দেখেছি, তাই বললাম, হ্যাঁ আমি মিজু, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন ছেলেটি খুব খুশি হয়ে আমাকে বলল, আমাকে চিনতে পারছিস না? আমি তোর বন্ধু নিলয়, কলেজে যে একসাথে পড়লাম। নিলয় নামটা শুনে মনে পড়ল কলেজে আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল নিলয়, কিন্তু এখন বড় বড় চুল দাড়ি থাকার কারণে চিনতে পারছি না। আর নিলয়, ভালো আছিস? কথাটা বলে জড়িয়ে ধরলাম। নিলয় আমাকে জড়িয়ে ধরে বলল, আমি ভালো আছি, কিন্তু তুই কেমন আছিস? আমি ভালো আছি, তোর এই অবস্থা কেন? তখন নিলয় আমাকে ছেড়ে দিয়ে বলল, কেন, আমার আবার কি হয়েছে? আমি নিলয়ের চুলে হাত দিলাম, বললাম, এই যে বড় বড় চুল দাড়ি, এগুলো তুই কেন করেছিস? নিলয় আমার হাতটা ওর চুল থেকে সরিয়ে নিয়ে বলল, এইসব বাদ দে, ইচ্ছা করে এইসব রেখে দিয়েছি। হ্যাঁ, তার আগে তুই বল, এত বছর কোথায় ছিলি? এত বছর ঢাকায় ছিলাম, তুই বর্তমানে কোথায় আছিস? আমি এখন এই শহরে থাকি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। তুই কি করিস? আমিও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি, একটা জরুরি মিটিংয়ে এখানে এসেছি। মিথ্যা কথা বললাম। ও আচ্ছা আচ্ছা, তুই হঠাৎ করে এখান থেকে চলে গিয়েছিলি কেন? তোর বাসার কাউকে বললে বলতো আমরা জানি না কি হয়েছিল। তখন আমি নিলয়ের কাঁধে হাত রেখে ওর সাথে হাঁটতে হাঁটতে বললাম, সেটা অনেক বড় ঘটনা, পরে এক সময় না হয় তোকে বলবো। তখন নিলয় ভ্রু কুঁচকে বলল, না, তুই এখন বল, কি কারণে তুই এখান থেকে চলে গিয়েছিলি? এবার আমি বাড়তি কোনো কথা না বলে নিলয়কে সব ঘটনা খুলে বললাম। আমার ঘটনা শুনে নিলয় বলল, ছি, তোর ভাবি তোর সাথে এই কাজটা একদম ঠিক করেনি।
আমি কালকেই তোর বাসায় গিয়ে তোদের সকলকে সব সত্য বলে আসবো। সাথে সাথে নিলয়কে বাধা দিয়ে বললাম, আমার জীবন থাকতে তুই কখনোই এইসব কথা তাদেরকে বলবি না। নিলয় কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু কেন? তাদেরকে এখন বলে কোনো লাভ হবে না। তাদের ছাড়াই আমি চলতে শিখে গেছি, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, এখন আমার তাদের দরকার নেই। তুই সব কিছু ভেবে বলছিস তো? কোনো দিন তো তাদের ক্ষমা করতে হবে, তুই কি করবি না? এবার আমি কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বললাম, আমার কাছে তাদের জন্য কোনো ক্ষমা নেই। তাদেরকে তাদের মতো থাকতে দে, আমাকে আমার মতো। তুই মাঝখানে এসে সমস্যার সৃষ্টি করবি না প্লিজ। নিলয় আমার কথাগুলো বুঝতে পেরে বলল, আমি বুঝতে পেরেছি, এই বিষয়ে আর কথা বলবো না, কেমন? এই বিষয়ে কথা না বললে আমি সবচেয়ে বেশি খুশি হব। ঠিক আছে, বাদ দে। এখন কোথায় থাকছিস এবং কয়দিন থাকবি এখানে? এখন এখানে থাকছি এবং অফিসের কাজ শেষ হলে আমি চলে যাব। তাহলে চল আমার বাসায় যাওয়া যাক। না, এখন আর কারো বাসায় যাব না, বাসায় গিয়ে ঘুমাবো। অনেকটা রাস্তা হেঁটে এসেছি, তাই ভালো লাগছে না। ও, তাহলে এখন বাসায় চলে যাবি নাকি? হ্যাঁ, এখন বাসায় যাব। তুই কোথায় যাবি? আমিও বাসাতেই যাব। তাহলে চল যাওয়া যাক। তারপর আমি এবং নিলয় একসাথে হাঁটতে লাগলাম। নিলয়ের বাসা আমার বাসার পাশেই, তাই আমার সাথে যাচ্ছে। দুজন নানা বিষয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ করে ভাইয়ার সাথে দেখা। ভাইয়া আমাকে দেখে বোধহয় কিছুটা অবাক হলো, তবে কথা বলতে এলো না। আমিও নিজ থেকে কথা বলতে গেলাম না, কারণ তাদের কারোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছেই নেই। ভাইয়ার মুখ দেখে বুঝতে পেরেছিলাম সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু কীভাবে যেন সেটা বলল না। ভাইয়া চলে যাওয়ার পর নিলয় আমাকে বলে উঠল, তোর ভাইয়ার সাথে কথা বললি না? তোকে তো বললাম ওদের কারোর সাথে আমি কোনো কথা বলতে চাই না, তাহলে কেন এই কথা বারবার বলছিস? তোর ভাইকেও দেখে মনে হলো তোকে যেন কি বলতে চেয়েছিল, কিন্তু বলেনি। বাদ দে ওদের কথা। তারপর আমরা দুজন কথা বলতে বলতে আমাদের বাসায় চলে এলাম। তাই নিলয়কে বিদায় দিয়ে আমি বাসার ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আজকে শরীর অনেক ক্লান্ত, তাই বেশি রাত জাগলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে আসার পর পিয়ন এসে আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেল। সেখানে অনেকে বসেছিল, আমিও গিয়ে ওখানে বসলাম। একটু পর হঠাৎ করে মিটিং রুমে দুজন লোক ঢুকে পড়ল। তাদের চিনতে আমার কোনো প্রকার অসুবিধা হলো না, কারণ তারা হলো ভাইয়া এবং আব্বু। তারা আমাকে এখানে বসে থাকতে দেখে অনেক অবাক হয়ে গেছে। বোধহয় আমার দিকে হা করে তাকিয়েছিল কিছুক্ষণ। আমি তাদের দিকে বেশি খেয়াল না করে অন্যদিকে তাকিয়ে থাকতে লাগলাম। একটু পর মিটিং শুরু হলো। মিটিং শেষ হতে প্রায় 2টা বেজে গেল। এর ভেতর ভাইয়া এবং আব্বু অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু আমি কোনো কথা বলিনি। দুপুরে মিটিং শেষ হওয়ায় অফিসে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে বাসায় চলে গেলাম। কালকেও মিটিং হবে, যার জন্য আমাকে এখানে থাকতে হবে। বিকেলবেলা নিলয়কে ফোন করে বাসায় আসতে বললাম। 10 মিনিট পর কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব, তখন নিলয় বলে উঠল, হ্যাঁ বল, কি বলবি? তোর কি কোনো কাজ আছে? না, আমার হাতে এখন তেমন কাজ নেই। কেন? তাহলে চল কোথায় থেকে ঘুরে আসি, একা একা থাকতে আর ভালো লাগছে না। তাহলে চল যাওয়া যাক। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। তারপর নিলয়কে দাঁড় করিয়ে রেডি হয়ে নিয়ে নিলয়ের সাথে বাইরে চলে গেলাম। বাসার সামনে থেকে রিক্সা ডাক দিয়ে উঠে পড়লাম। প্রথমে আমার একটা পার্কে গেলাম, সেখানে কিছুক্ষণ বসে থেকে চলে গেলাম নদীর পাড়ে। নদীর কিনারে পাথরের উপর বসেছিলাম আমি এবং নিলয়। এমন সময় হঠাৎ করে একটা মেয়ের দিকে ইশারা দিয়ে বলল, দেখ তো, মেয়েটাকে তোর ভাবির মতো দেখতে না? নিলয়ের কথা শুনে আমি ওর হাত বরাবর তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ নিলয়কে বলেছিল মেয়েটাকে ভাবির মতো দেখতে। আসলে সেটা ভাবির মতো দেখতে না, সেটা ভাবি, এবং তার সাথে মায়াও আছে। তাদের দেখে মনে হলো তারা বোধহয় আমাকে দেখতে পেয়েছে, তাই আমার দিকে আসতে লাগলো। তখন আমি নিলয়কে বললাম, ওরা কিছু বললে তুই কিছু বলবি না, কেমন? নিলয় মাথা নেড়ে হ্যাঁ জানালো। তখন তারা প্রায় আমাদের কাছাকাছি চলে এসেছে। তারা আমার সাথে কথা বললেও আমি তাদের সাথে কোনো কথা বলবো না। দেখলাম ভাবি আমার পাশে এসে দাঁড়ালো, তারপর বলল, মিজু, তোমার আমার সাথে কিছু কথা আছে। আমি তার কথার কোনো প্রকার উত্তর না দিয়ে নিলয়কে বললাম, চল এখন তাহলে বাসায় যাওয়া যাক, এখানে থাকা যাবে না। বলে নিলয়কে নিয়ে ওখান থেকে উঠে চলে আসতে লাগলাম। তখন ভাবি আবার বলল, মিজু প্লিজ,
আমার কথাটা শুনে যাও, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। ভাবির কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে চলে এলাম। আমি এবং নিলয় হাঁটছিলাম, এমন সময় নিলয় বলে উঠল, আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বল দেখি, তোর কি প্রশ্ন? আচ্ছা, তোর ভাবি তোর সাথে অমন ব্যবহার করেছিল কেন? এরকম করার কারণটা আমি নিজেই জানি না, তোকে কিভাবে বলবো? নিলয় কিছুটা অবাক হয়ে বলল, তার মানে তুই জানিস না? না, এবং কখনো জানতেও চাই না কেন এমন করেছে, তবে এখন জানার চেষ্টা করতে হবে। এখন কোথায় যাবি? সন্ধ্যা তো হয়ে এলো। চল কোথায় গিয়ে বসে থাকি। ঠিক আছে, তার আগে তোকে আমার বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখন? হ্যাঁ, এখন যাব, চল। এত করে যখন বলছিস তাহলে চল, যাওয়া যাক। তারপর নিলয় একটা রিক্সা ডাক দিল। দুজনে রিক্সায় উঠে নিলয়ের বাসার সামনে চলে এলাম। আমি রিক্সা থেকে নেমে নিলয়ের সাথে বাসার ভেতরে গেলাম। দরজার কাছে গিয়ে কলিং বেল বাজিয়ে দিতেই একজন মেয়ে এসে দরজা খুলে দিল। আমি এর আগে অনেকবার নিলয়ের বাসায় এসেছি, কিন্তু কখনো এই মেয়েকে দেখিনি। তখন নিলয় বলে উঠল, আরে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আমি ভেতরে যেতেই নিলয় মেয়েটাকে দেখিয়ে বলল, এটা তোর ভাবি, নাম জান্নাত। আমি মনে মনে বললাম, তার মানে এটা নিলয়ের বউ? ও আচ্ছা, আঙ্কেল আন্টি কোথায়? তাদের তো দেখছি না। তারা কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি গেছে। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? বস বস। আমি সোফায় বসলাম। তখন জান্নাত মানে নিলয়ের স্ত্রী আমাকে চা নাস্তা দিল। আমি সেগুলো খেতে লাগলাম এবং ওদের সাথে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ ওদের বাসায় থাকার পর আমি বললাম, আজকের মতো এই পর্যন্ত, পরে যদি এই শহরে আসি তাহলে আবার দেখা হবে, কেমন? তুই চলে যাবি কবে? কালকে অফিসের মিটিং শেষ হবে, তাই পরশু সকালে চলে যাব। ঠিক আছে। আমি আর কিছু না বলে এখান থেকে সোজা বাসায় চলে এলাম। বাসায় আসার পথে রাতের খাবার কিনে নিয়ে এসেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজতে চলেছে। আজকের দিনের সময়টা কোথা দিয়ে যে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার প্লেট নিব, এমন সময় কলিং বেল বেজে উঠল। এত রাতে আমার বাসায় কে আসবে সেটা দেখার জন্য দরজা খুললাম। আমি ভেবেছিলাম হয়তো নিলয় এসেছে, কিন্তু আমার ধারণা ভুল করে দিল। কারণ দরজার কাছে ভাবি, ভাইয়া এবং মায়া দাঁড়িয়ে আছে। তাদের আমি এখানে মোটেও আশা করিনি। আমি দরজা লাগিয়ে দিব, এমন সময় ভাইয়া আমাকে বলল, তুই দরজা লাগিয়ে দেওয়ার আগে তোর ভাবির কথাগুলো শোন একবার। আমি আপনাদের কারোর সাথে কথা বলতে চাই না। আপনারা এখানে কেন এসেছেন? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনাদের কাউকে আমি কখনো ক্ষমা করব না। আপনারা এখান থেকে চলে যান। বলে দরজা লাগিয়ে দিব, হঠাৎ করে তারা দরজায় ধাক্কা দিয়ে বাসার ভেতরে ঢুকে পড়ল। তখন আমি রাগী কণ্ঠে বললাম, আপনাদের সাহস তো কম না? আমার বাসার ভেতর ঢুকে পড়েছেন। চুপচাপ চলে যাবেন নাকি দারোয়ানকে ডাক দিয়ে এখান থেকে বের করে দিব, কোনটা? তখন ভাবি কিছুটা কান্না কান্না ভাব নিয়ে বলল, তুমি আমাদের কথাগুলো শুনলে আমরা চলে যাব। প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। কি কথা শুনবো? আপনারা একে তো আমার জীবন নষ্ট করে দিয়েছেন, তারপর এখন আবার এখানে নাটক করতে এসেছেন। বের হয়ে যান আমার বাসা থেকে। আপনাদের মুখটাও আমি দেখতে চাই না। এটা বলে জোর করে তাদের আমার বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। ওদের সব নাটক এখন আমার আর ভালো লাগছে না। আমার জীবনটা নষ্ট করে দিয়ে আবার এসেছে আমাকে করুণা দেখাতে। দরজার ওপাশ থেকে অনেকক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু আমি তাদের ডাকে সাড়া দিলাম না। টিভি দেখতে দেখতে ডিনার করে নিয়ে ঘুমিয়ে গেলাম, কারণ সকালে আমার অফিস আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য দরজা খুললাম। দেখি দরজার সামনে ভাবি বসে আছে। আমাকে দেখা মাত্রই আমাকে বলে উঠল, মিজু, তোমার সাথে আমার কথা আছে। মনে মনে ভাবলাম, এত করে যখন বলছে তখন না হয় একটা প্রশ্নের উত্তর নিয়ে নেই। তখন বললাম, আপনার কোনো কথা আমি শুনতে চাই না, শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি আমার সাথে সেদিন ওই কাজ করেছিলেন কেন, এবং আমাকে সহ্য করতে পারতেন না কেন? তুমি যা বলবে আমি সেটার উত্তর দিতে রাজি আছি, তুমি শুধু আমার কথাটা আগে শোনো। তখন আমি কিছুটা রাগী কণ্ঠ নিয়ে বললাম, আমার প্রশ্নের উত্তর দিন আগে, তারপর আমি কথা শুনবো। তখন ভাবি কান্না করতে করতে বলল, আসলে তোমার সাথে অমন ব্যবহার করেছিলাম তার কারণ তুমি মায়াকে ভালোবাসতে দেখে। ভাবির কথাটা আমার কেমন যেন সন্দেহ লাগলো, কারণ মায়াকে তো ভালোবেসেছিলাম তাদের বিয়ের 1 সপ্তাহ পর থেকে, কিন্তু সে তো আমাকে ঘৃণা করত যেদিন বিয়ে হয়েছিল সেদিন থেকে। সোজা বুঝে গেলাম উনি আমাকে মিথ্যে বলেছেন। তাই আমি বললাম, আমাকে মিথ্যা বলছেন কি কারণে? সত্য করে বলুন, কি কারণে আমার সাথে এমন কাজ করেছেন?
এবং আমাকে কেন দেখতে পারতেন না? আমি তোমাকে মিথ্যে বলবো কেন? আমি সত্যি কথা বলছি। আমি ভাবিকে আর কিছু না বলে ওখান থেকে নিচে চলে এলাম। আমার পেছন পেছন ভাবিও এলেন, তবে আমি কিছু বললাম না। উনি যে আমাকে মিথ্যা কথা বলেছে সেটা পুরোপুরি ক্লিয়ার। ভালোভাবে বুঝে গেছি উনি আসল সত্যটা বলবে না। আমার মায়ের কাছ থেকে জানতে হবে, কারণ এইসব ব্যাপার মায়া নিশ্চয়ই জানবে। এখন দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তাই গাড়িতে উঠে অফিসে চলে এলাম। অফিসে এসে মিটিংয়ে গিয়ে বসলাম। আজকে দুপুরেও 2টা পর্যন্ত মিটিং চলবে, তবে আজকে আব্বু এবং ভাইয়া আসেনি। মিটিং শেষ করে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে বাসায় চলে এলাম। কালকে ঢাকায় ফিরে যাব, তবে তার আগে আমাকে মায়ার সাথে দেখা করতে হবে। কিন্তু সেটা করব কিভাবে? আমার কাছে তো মায়ার ফোন নম্বর নেই। ওর আগে যে নম্বরটা ছিল সেটাও ডিলিট করে দিয়েছি। বিছানায় শুয়ে শুয়ে এইসব ভাবছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। আমি ওকে বাসার ভেতর আসতে বললাম। আমার চিন্তিত মুখ দেখে নিলয় বলল, তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? একটা কথা ভাবছি। কি কথা? মায়ের সাথে দেখা করতে হবে, বুঝেছিস? কেন মায়ার সাথে দেখা করবি কেন? আসল সত্যটা জানার জন্য মায়ের সাথে কথা বলা দরকার আমার। ও, তাহলে মায়াকে কল করে দেখা করতে বল। সেটাই তো পারছি না, আমার কাছে মায়ের নম্বর নেই। ঠিক আছে, তুই চিন্তা করিস না। মায়া এখন কোথায় আছে সেটা কি জানিস? বোধহয় আমাদের বাসায় আছে, কালকে তো ভাইয়ের সাথে এসেছিল। ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। তুই বাসাতেই থাকিস কেমন? বলে নিলয় চলে গেল। আমি জানি না নিলয় এখন কি করে মায়ের সাথে আমার দেখা করানোর ব্যবস্থা করবে। দেখতে দেখতে প্রায় 30 মিনিট কেটে গেল। হঠাৎ করে আমার ফোন বাজতে লাগলো। ফোনের দিকে তাকিয়ে দেখি নিলয়ের নম্বর, তাই কলটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে নিলয় বলতে লাগলো, হ্যালো মিজু, মায়াকে তোদের বাসা থেকে বের করে নিয়ে এসেছি। এখন ওকে কোথায় নিয়ে আসবো? কেমন করে বের করে নিয়ে এসেছিস? জোর করে নিয়ে এসেছিস নাকি? আরে না, বাসার ভেতরে গিয়ে মায়াকে বললাম যে তুই ওর সাথে কথা বলবি। তখন ও নিজের ইচ্ছাতেই আমার সাথে এসেছে। ঠিক আছে, তাহলে ওকে বাসায় নিয়ে আয়। তোকে একটা কথা মেসেজে পাঠিয়ে দিয়েছি, চেক কর। তোর সাথে মেসেজে কথা বলবো এখন। বলে নিলয় কলটা কেটে দিল। বুঝতে পারলাম না কি এমন কথা যেটা কিনা মেসেজে বলতে হবে। নিলয়ের মেসেজের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর আমার নম্বরে একটা মেসেজ এলো। মেসেজটা নিলয়ের নম্বর থেকে এসেছে। সেখানে লেখা আছে, আচ্ছা তুই কি জানিস মায়ার বিয়ে হয়েছে? মেসেজটা পড়ে কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিলাম। ভাবি এমন একটা কাজ করবে সেটা আমি ভাবতেও পারি না। আমাকে না বলে মায়ার বিয়েটাও দিয়ে দিয়েছে। তবে যেটা করেছে ভালোই করেছে, এটা নিয়ে আমার আফসোস করে লাভ হবে না। নিলয়ের মেসেজে রিপ্লাইয়ে লিখে দিলাম, না ওর বিয়ে হয়েছে, ভালো হয়েছে, এটা নিয়ে আমার কোনো প্রকার সমস্যা নেই। তুই ওকে নিয়ে আমার বাসায় আয়, তাই হবে। মেসেজটা নিলয়কে পাঠিয়ে দিলাম। একটু পর বাসায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি নিলয় মায়াকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওদের বাসার ভেতরে আসতে বললাম। তারপর আমি গিয়ে খাটে বসলাম। মায়া আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে খাটে বসতে বললাম। মায়া খাটে বসে পড়লো। তখন আমি বললাম, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য এখানে ডেকেছি। আশা করি তুমি তোমার বোনের মতো মিথ্যা বলবে না। তুমি আমাকে যা জিজ্ঞেস করবে আমার সেটা জানা থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি আমাকে বলো তো, তোমার বোন আমাকে সহ্য করতে পারতো না কেন? আসলে আপুর টাকার খুব নেশা। যখন আপু তোমাদের বাসায় আসে তখন দেখে তোমাদের অনেক সম্পদ, যার জন্য আপু তোমাকে। মায়াকে আর কিছু বলতে দিলাম না, কারণ পুরো কথাটা আমি বুঝে গেছি। ভাবি কেন আমাকে সহ্য করতে পারতো না এবং কেন সেই দিন ওই নাটক করেছিল। ও এখন কেন আবার আমাকে তাদের কাছে ফিরিয়ে নিতে যাচ্ছে। এখন মায়াকে এখানে রেখে লাভ হবে না। তাই নিলয়কে বললাম, ওকে বাসায় নামিয়ে দিয়ে আয়। আমার যা জানার দরকার ছিল সেটা জেনে গেছি। ঠিক আছে মায়া, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তখন মায়া আমাকে বলল, তুমি যা ভাবো না কেন আমি আজও তোমায় অনেক ভালোবাসি। এসব কথা আপনার মুখে মানায় না। আপনার বিয়ে হয়েছে, নিজের স্বামীর সাথে সুখে সংসার করুন। আপনাদের মাঝখানে আমাকে টেনে কোনো রকম সমস্যার সৃষ্টি করবেন না। আপনি এখন আসতে পারেন। মায়া আমাকে কিছু না বলে চুপচাপ বাসার ভেতর থেকে বের হয়ে গেল। ওর সাথে নিলয়ও গেল। ওরা চলে যাওয়ার পর আমি বারান্দায় গেলাম। ভাবি এইসবের জন্য আমার সাথে এই কাজগুলো করবে সেটা ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। আমি সিগারেট খাই না যখন মনটা খুব বেশি খারাপ হয়।
তখন একটু একটু খাই আর কি। বারান্দায় গিয়ে গ্রিল ধরে ব্যস্ত শহরটা দেখছিলাম। কালকে চলে যাব এই শহর থেকে, জানি না আবার কবে আসবো এখানে, বোধহয় আর জীবনেও আসা হবে না। তখন পেছনে কারোর উপস্থিতি টের পেলাম। পেছনে তাকিয়ে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। আমাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, একা একা দাঁড়িয়েছিস কেন? আজকে জানতে পারলাম ভাবি আমার সাথে কেন এমনটা করতো। আমার কিন্তু সেটা বলিনি। তোর উত্তরটা পরে দিব, আগে আমার কথাটা শোন। একটা মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটাকে তুই একটু ভেবে দেখেছিস? টাকার জন্য যে কেউ মানুষের জীবন নষ্ট করতে পারে। নিলয় কিছু বলছে না, আমার কথাগুলো শুধু শুনছে। আমি আবার বলতে লাগলাম, এতদিন আমি ভাবতাম কি কারণে ভাবি আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু আজকে সেটা জানার পর আমি নিজেই অবাক হয়ে গেছি। ভাবি আমার সাথে অমন ব্যবহার করতো কারণ, কিন্তু ওনার এতই টাকার নেশা যে আমাকে বাসা থেকে তাড়িয়ে দিলে পুরো সম্পদ ভাইয়ার নামে চলে যাবে এবং তারা সারা জীবন আরামে কাটিয়ে দিবে। মায়াকে ভালোবাসতাম, এটা তার সেরকম কোনো সমস্যা ছিল না, সেটা এটাকে শুধু ব্যবহার করেছে। ছাড় না এইসব, এইগুলো ভেবে কি লাভ হবে? ভাবতে চাই না, তবে মনে পড়লে অনেক কষ্ট লাগে। বাদ দে এইসব। তুই চলে যাবি কবে? কালকে সকালে চলে যাব। ও আচ্ছা, তাহলে থাক, বাসায় চলে যা। কালকে সকালে না হয় দেখা হবে। ঠিক আছে, যা। তারপর নিলয় চলে গেল। আমি ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল আমার রাজশাহীর অফিসটায় কেন জানি লস হচ্ছে। যাক, আর ঢাকা ব্যাক করা যাবে না, এখানেই থাকবো। মাথাটা টেনশনে ভরে যাচ্ছে, তাই নিলয়কে ফোন করে বললাম। একবার রিং হতেই কলটা রিসিভ করে বলল, হ্যাঁ মিজু, বল। এদিকে একটা খারাপ খবর আছে। কেন, আবার কি হলো? আমার অফিস থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছে। এখন আমি কি করব? মিথ্যা বললাম ওকে, সত্যিটা বলা যাবে না। আরে এটা তো খুশির খবর, তুই তো বলছিলি খারাপ একটা খবর আছে। এটাই তো খারাপ খবর। তুই চিন্তা করিস না, কালকে তোর সাথে এই বিষয়ে কথা বলবো। আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম। আমার এই শহরে থাকার কোনো ইচ্ছে নেই, কারণ এখানে থাকলে আমার পরিবারের সাথে দেখা হবে, বারবার দেখা হবে, যেটা কিনা আমি চাই না। কিন্তু এতে এখন আমার কিছু করারও নেই। ভাগ্য এটা আছে, এটা করতেই হবে। এটা নিয়ে আর বেশি আফসোস করলাম না। আল্লাহ যা করেন তা নিশ্চয়ই ভালোর জন্যই করেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা বাজতেই চললো। ডিনার করতে হবে, তাই বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। সেখানে গিয়ে খাবার খেয়ে আবার বাসায় এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো নিলয়ের ফোনে। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করতে নিলয় বলল, তোর বাসার দরজাটা খুল, তোর বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, দাঁড়িয়ে থাক, আসছি বলে কলটা কেটে দিয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে দিলাম। নিলয় বাসার ভেতরে এসে বলল, এখনো ঘুমাচ্ছিস? অফিসে যাবি না? আমার অফিস এখন অনেক দেরি, কিন্তু তুই এত সকাল সকাল এখানে কেন? কালকে রাতে ট্রান্সফারের কথা বললি, সেটার বিষয়ে কথা বলতে এলাম। ওটার বিষয়ে আর কি বলবি, যা হয়েছে সেটা হয়ে গেছে। এখন হাজার চেষ্টা করলেও এটা ঠিক করতে পারবো না। আচ্ছা, তাহলে অফিসে যা, আমিও আমার অফিসে যাই। আমার সাথে চল, তোকে অফিসে নামিয়ে দিয়ে যাব। না থাক, আমার অন্য একটা কাজ আছে, সেটা করে আমি অফিসে যাব, তুই চলে যা। বলে নিলয় চলে গেল। আমি কিছু বললাম না। নিলয় যাওয়ার পর আমি গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসের সামনে এসে গাড়ি থেকে নামতেই ম্যানেজার ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। তারপর অফিসের ভেতরে ঢুকলাম। অফিসের অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। তারপর অফিসের সকলের সাথে পরিচয় হলাম। পরে নিজের কেবিনে গিয়ে বসলাম। কেবিনে বসে ম্যানেজারের কাছে থেকে সব কিছুর হিসাব নিচ্ছিলাম। তখন একজন কেবিনের কাছে এসে বলল, স্যার ভেতরে আসতে পারি? আমি তাকে ভেতরে আসতে বললাম। ভেতরে আসার পর আমি তার দিকে তাকালাম। তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম, কারণ সেটা আর কেউ না, সেটা হলো নিলয়। কি ব্যাপার, তুই এখানে কেন? আমি তো এখানে কাজ করছি, কিন্তু তুই এখানে কি করছিস? আমিও তো এই কোম্পানিতে কাজ করি। তুইও এখানে কাজ করিস, এটা তো জানতাম না। যাই হোক, ভালো হয়েছে, অন্তত একজনকে পাওয়া গেল। তুই কি বলতে এসেছিস? কিছু না, এমনি নতুন বসকে এটা দেখতে এসেছি। ও আচ্ছা। তারপর নিলয় কেবিন থেকে চলে গেল। ম্যানেজার আমাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। তারপর আমি কাজ করতে লাগলাম। সারাদিন অফিসে কাজ করে বিকেলবেলা অফিস থেকে বের হলাম। আজকে আর বাসায় যেতে ইচ্ছে করলো না, তাই পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে একটা বেঞ্চে বসতে যাব, তখনই হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো, যার ফলে দুজনেই পড়ে গেলাম। আর আমি মেয়েটার দিকে তাকালাম, দেখলাম মেয়েটা উঠে দাঁড়ালো। তাই আমিও উঠে দাঁড়িয়ে বললাম, আপনি কে এবং আমাকে ধাক্কা দিলেন কেন? তখন মেয়েটি কয়েকবার পেছনে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আসলে আমাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করছিল, ওদের থেকে পিছু ছাড়াতে গিয়ে আপনার সাথে ধাক্কা লেগে গেছে।
ছেলেগুলো কোথায় আছে আমাকে একটু বলুন তো। মেয়েটি চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ওদেরকে দেখতে পাচ্ছি না, বোধহয় এখান থেকে চলে গেছে। আচ্ছা, আপনি এখানে এসেছিলেন কেন? এমনি একটু ঘুরতে এসেছিলাম, বাসায় ভালো লাগছিল না তাই। ও বলে আমি বেঞ্চে বসলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে মেয়েটি আমার পাশে বসলো। তারপর আমাকে বলতে লাগলো, আমার নাম নীলা, আপনার নাম কি? আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, আমার নাম মিচু। তখন মেয়েটি মানে নীলা আমাকে বলল, আচ্ছা, আপনি এখানে কোথায় থাকেন? আপনাকে তো আগে এখানে দেখিনি। আমি এমন জায়গায় থাকি এবং আমাকে এখানে দেখবেন কিভাবে? আমি তো এখানে থাকি না। কয়েকদিন আগে এখানে এসেছি, অনেক বছর আগে এখানে থাকতাম, কিন্তু একটা সমস্যার কারণে আমি চলে গিয়েছিলাম। ও, আপনার পরিবারে কে কে আছে? আমার কেউ নেই, আমি একা। কেন, আপনার বাবা মা কি হয়েছে? আমি মাথা নিচু করে বললাম, তারাও আছে, তবে তারা আমাকে নিজের সন্তান থেকে বঞ্চিত করেছে। নীলা অনেকটা অবাক হয়ে বলল, আপনার সাথে কি হয়েছিল সেটা একটু বলবেন? সেটা শুনে আপনি কি করবেন? নীলা একটু অভিমান করে বলল, ঠিক আছে, বলা লাগবে না। আচ্ছা, আপনি কি করেন? জব করি। আপনি কি বিরক্ত বোধ করছেন আপনাকে এসব কথা বলছি দেখে? আরে না, বিরক্ত বোধ করবো কেন? আমি প্রথম দেখায় কারোর সাথে বন্ধুত্ব করি না, পরবর্তীতে যদি দেখা হয় তাহলে বন্ধুত্ব করব, কেমন? নীলা হাসতে হাসতে বলল, আপনি যেন কেমন কোনো কিছুতেই আগ্রহ নেই। আমি যে আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা তাহলে থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নীলা বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা, আপনার নাম্বারটা দেওয়া যাবে? বলেছিলাম না, প্রথম দেখায় কাউকে কোনো কিছু দেয় না। তাহলে আবার কবে দেখা হবে? যেদিন নিয়তি চাইবে সেদিন দেখা হবে, বলে ওখান থেকে গাড়ি নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে নিলয়কে কল দিলাম। রিং হওয়ার কিছুক্ষণ পর নিলয় কলটা ধরলো। তখন আমি বললাম, কোথায় আছিস? আছি চৌরাস্তায় বসে। তুই কোথায়? ঠিক আছে, তুই থাক, আমি আসছি, বলে কলটা কেটে দিয়ে হাঁটতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যা 7টা বাজে। হেঁটে হেঁটে চৌরাস্তার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে কেউ একজন পেছন থেকে আমার হাতটা ধরলো। আমি পেছনে তাকিয়ে দেখি ভাইয়া, আব্বু, আম্মু দাঁড়িয়ে আছে। আজ অনেকদিন পর আবার তাদের দেখলাম, তবে কিছু বললাম না। তখন ভাইয়া বলতে লাগলো, আব্বু তোকে কিছু বলবে। কি বলবে সেটা একটু তাড়াতাড়ি বলুন, আমার হাতে একদম সময় নেই। তুই আমাদের সাথে বাসায় ফিরে চল। এভাবে আর কয়দিন থাকবি? যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এভাবেই থাকবো। আপনাদের ওই বাসায় যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, এবং আপনারা প্লিজ আমার সাথে কথা বলতে আসবেন না। দেখ, আমরা ভুল করেছি সেটা মানছি। আমরা এখনো সত্যিটা জানি না। আমাদের বিশ্বাস তুই এমন কিছু করিসনি, তাই তোকে বাসায় নিয়ে যেতে এসেছি। আমি রেগে গিয়ে বললাম, যেহেতু আসল সত্যটা জানেন না, তাহলে আমাকে বাসায় নিয়ে যাওয়ার চিন্তা কিভাবে? আমি বলছি আমি কখনো আপনাদের বাসায় যাব না, ও এরপর থেকে আমার সাথে দেখা করতে আসবেন না প্লিজ। এটা বলে ওখান থেকে হাঁটা শুরু করলাম। আমার এমন রাগ ভাব দেখে, কথা বলা দেখে রাস্তার অনেকে আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে চলে এলাম। তারা এখন বুঝতে পারবে কষ্ট কাকে বলে। এখন সত্যটা জানে না, তাই এমন অবস্থা। যখন পুরো ঘটনাটা জানবে তখন তো তাদের পাওয়া যাবে না। পেছনে তাকিয়ে দেখলাম তারা এখানে দাঁড়িয়ে আছে, তাই সেদিকে বেশি মনোযোগ না দিয়ে চৌরাস্তার দিকে নিলয়কে কল দিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় আছিস? নিলয় আমাকে ঠিকানা বলল। আমি ওই জায়গা মতো চলে গেলাম। নিলয় একটা ফুলের দোকানে কি যেন কথা বলছে। ফুলের দোকানে কিসের জন্য এসেছে সেটা জানার জন্য বললাম, তুই এখানে কিসের জন্য এসেছিস? কালকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই বাসায় ছোটখাটো একটা পার্টি রেখেছি, তাই ফুল নিচ্ছি, বাসা সাজাবো। ও কাল শুক্রবার আছে, বিকেলের দিকে চলে আসিস, কেমন? ঠিক আছে, আসার চেষ্টা করব। আরে চেষ্টা করলে হবে না, তোকে আসতেই হবে। এখন চল, অনেক কিছু কেনাকাটা করা লাগবে, সেগুলো কিনে নিয়ে আসি। তারপর নিলয়ের সাথে গেলাম কেনাকাটা করতে। নিলয় অনেক কিছু কিনলো। কেনাকাটা শেষ করে দুজন রিক্সায় উঠে বাসার দিকে যেতে লাগলাম। রিক্সা আমার বাসার সামনে আসতে নিলয়কে বললাম, আমি তাহলে বাসায় চলে যাই, কালকে তোর সাথে দেখা হবে। এখন বাসায় যাবি? তাছাড়া কি করব, তুই তো এখন বাসায় চলে যাবি। ঠিক আছে, তাহলে যা। ওকে বলে রিক্সাওয়ালা মামাকে রিক্সা থামাতে বললাম। মামা রিক্সা থামানোর পর আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব, এমন সময় নিলয় বলল, তোর ভাড়া দেওয়া লাগবে না, আমি ভাড়া দিব, তুই বাসায় চলে যা। ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা কি? আরে না, তোর ভাড়া দেওয়া লাগবে না, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, তুই চলে যা। আর মামা, রিক্সা টান দেন। সত্যি সত্যি নিলয় আমাকে ভাড়াটা দিতে দিল না।
রিক্সা নিয়ে চলে গেল। আমিও টাকাটা পকেটে রেখে বাসার দরজার সামনে এসে লক খুলে ভেতরে চলে গেলাম। আজকে আর ডিনার করব না, তাই ফ্রেশ হয়ে এসে শুয়ে টিভি দেখতে লাগলাম। টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা মনেই নেই। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বের হলাম। রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে আবার বাসায় চলে এলাম। সারাদিন বাসার ভেতর থেকেই কাটিয়ে দিলাম। বিকেলবেলা রেডি হয়ে গাড়িটা নিয়ে নিলয়ের বাসায় গেলাম। কলিং বেল বাজাতে নিলয় এসে দরজা খুলে দিল। আমি ভেতরে প্রবেশ করে দেখলাম অনেক মানুষজন বসে আছে। তখন আমি নিলয়কে বললাম, কতজনকে ইনভাইট করেছিস? বেশি না, আমার এবং জান্নাতের আত্মীয় স্বজন। তুই একটা কাজ কর, তুই গিয়ে ওখানে বসে থাক, ভালো লাগবে। ঠিক আছে। নিলয়ের কথা মতো আমি গিয়ে সোফায় বসলাম। সোফায় বসে ফোনটা টিপছিলাম, এমন সময় পেছন থেকে একটা মেয়ালি কণ্ঠে বলে উঠল, আরে আপনি এখানে? কথাটা আমার কাছে কেমন যেন চেনা চেনা লাগলো। মনে হচ্ছে কণ্ঠটা আগেও শুনেছি, কিন্তু এটা কার কণ্ঠ সেটা জানার জন্য পেছনে তাকালাম। দেখলাম পেছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ পেছনে নীলা দাঁড়িয়ে আছে। আমাকে ওর দিকে তাকানো দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার বন্ধুর বাসা, কিন্তু আপনি এখানে কেন? আসলে এটা আমার কাজিনের শ্বশুর বাড়ি, আজকে ওর বিবাহ বার্ষিকী, তাই এসেছি। আপনার কাজিনকে? নিলয় ভাইয়ার বউ জান্নাতকে চেনেন? চিনি। তখন নীলা আমার পাশে বসতে বসতে বলল, আমি ভাবতে পারিনি আপনার সাথে আবার এইভাবে দেখা হবে। কেন, আমার সাথে দেখা করতে ভালো লাগছে না? ভালো না লাগলে অন্য কারোর সাথে কথা বলেন। আমি কি সেটা বলছি? আপনার ব্যবহার দেখে বুঝছি আপনি খুব ঝগড়ুটে। আমি ঝগড়ুটে না, আমি সবসময় উচিত কথা বলি, যেটা সবার ঠিক জায়গায় গিয়ে লাগে। তখন নিলয় আমাদের কাছে এসে বলল, তুই এখনো এখানে বসে আছিস? তাছাড়া আমি কি করব? সেটা বলছি। এই নীলা, তোমাকে জান্নাত ডাকছে, যাও তো একটু গিয়ে শুনে আসো। আমাকে আবার ডাকছে কেন? আরে আমি জানি না, তুমি গিয়ে শুনে আসো। তখন নীলা আমাকে বলল, আচ্ছা আমি শুনে আসছি, আপনি কিন্তু কোথাও যাবেন না, আপনার সাথে আমার কথা আছে। বলে নীলা চলে গেল। তখন আমি নীলাকে বললাম, বস তুই আমার পাশে। নীলয় আমার পাশে বসতে বসতে বলল, বল কি বলবি? নীলা তোর কি হয়? নীলা হলো জান্নাতের কাজিন, কিন্তু তুই এইসব জিজ্ঞেস করছিস কেন? এমনি জিজ্ঞেস করলাম। কিন্তু তুই নীলাকে চিনিস কিভাবে? কালকে পার্কে গিয়েছিলাম তখন। তারপর আমার এবং নীলার ঘটনা খুলে বললাম। আমাদের ঘটনা শুনে নিলয় বলল, বুঝতে পেরেছি। আচ্ছা চল, এখন ওদিকে সবকিছু রেডি হয়ে গেছে বোধহয়। তুই যা, আমি এখানে বসে দেখব, দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না। ঠিক আছে তাহলে থাক, বলে নিলয় চলে গেল। গিয়ে কেক কাটলো, সেটা সবাইকে খাওয়ালো। একটু পর নীলা হাতে এক টুকরো কেক নিয়ে আমার কাছে এসে বলল, নিন, কেকটুকু আপনার জন্য নিয়ে এলাম। আমার জন্য আপনাকে কে কেক আনতে বলেছে? কেউ বলেনি, আমার মন বলল তাই নিয়ে এলাম। এখন কথা না বলে কেকটা খেয়ে নিন। আমি খাবো না, যদি এটাতে কিছু মিশিয়ে নিয়ে আসেন তার চেয়ে বরং আপনি খান এটা। আশ্চর্য, আমি কেন কেকে কিছু মিশিয়ে নিয়ে আসবো? কি জন্য নিয়ে আসবেন সেটা আমার থেকে আপনি ভালো জানবেন। এটাতে কিছু মিশিয়ে আনিনি, এখন আপনি না বলে এটা খান, পরে আপনার কথা শুনবো সব। দেখলাম নীলা এত জোরাজুরি করছে, তাহলে খেয়ে নেই, তাই কেকটা হাতে দিয়ে খেয়ে নিলাম। তখন নীলা আবার বলল, আচ্ছা এখন কি আমরা বন্ধু হতে পারি? বন্ধু হয়ে কি করবেন? বর্তমান যুগে বন্ধু না হয় ভালো। আপনি কিন্তু কথা দিয়েছিলেন, এখন সেটা রাখছেন না কেন? কি বলেছিলাম একটু বলবেন? কেন, কালকে না বললেন পরে যদি আবার দেখা হয় তাহলে আমার সাথে বন্ধুত্ব করবেন, এখন করছেন না কেন? আমি ভাবতে লাগলাম যে বন্ধুত্ব করব কিনা। একটু ভেবে দেখলাম বন্ধুত্ব করলে তেমন কিছুই হবে না, তাই বললাম, ঠিক আছে বন্ধুত্ব করতে পারি, সমস্যা নেই। তাহলে তুমি করে বলতে হবে। ঠিক আছে। আচ্ছা তোমার ফোন নাম্বারটা দাও। সেটা পারবো না। ঠিক আছে, তুমি না দিলে আমি নিলয় ভাইয়ের কাছ থেকে নিয়ে নিব। ঠিক আছে। তখনই আমাদের সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। মেয়েটি বোরকা পরে থাকায় চিনতে পারলাম না। আমরা মেয়েটির দিকে না তাকিয়ে দুজনে গল্প করছিলাম। তখন মেয়েটি রাগী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? তুমি এই মেয়েটার সাথে কথা বলছো কেন? মেয়েটির কণ্ঠে আমার কাছে অনেক চেনা লাগলো। অনেকবার এই কণ্ঠটা শুনেছি, তাই ভাবতে লাগলাম এই কণ্ঠটা কার। কিছুক্ষণ ভাবার পর মনে পড়লো এটা মায়ার কণ্ঠ। তার মানে এটা মায়া, কিন্তু সে এখানে কি করছে সেটা আমাকে জানতে হবে। ও যেহেতু এখানে এসেছে তাহলে একটু অপমান করি। আমি কিছু না দেখে মায়া আবার বলে উঠল, কি হলো, কিছু বলছো না কেন? মেয়েটি কে? ওর সাথে তুমি কি করছো? এটা মায়া কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য বললাম। আমি যা খুশি তাই করি, সেটা আপনি বলার কে? আপনার নাম কি?
তখন মায়া ওর মুখের ওপর থেকে কাপড় সরিয়ে দেখালো। আমি যা ধরেছিলাম সেটাই ঠিক, মেয়েটা মায়া। এখন বলো আমি কে? আপনি এখানে কি চান? তুমি মেয়েটার সাথে কি করছো? কি করছি সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? আমি যেই হই না কেন, আগে বলো তুমি এখানে কি করছো? সেটা আপনাকে কেন বলবো? আপনি আমার কি হন যে আপনাকে বলতেই হবে? আমি তোমাকে ভালোবাসি, এটা ভুলে যেও না। এবার আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, জোর করে বলে উঠলাম, আপনি নিশ্চয় এটা ভুলে যাচ্ছেন যে আপনার বিয়ে হয়ে গেছে এবং এত বছর পর আমাকে বলতে এসেছেন যে আমাকে ভালোবাসেন। কেন 8 বছর আগে আপনার ভালোবাসা কোথায় ছিল? সেদিন এই কাজটা করার আগে আপনার এই ভালোবাসার কথা মনে করেনি? সেদিন আমার জীবনটা শেষ করে আজকে আবার এসেছেন আমার জীবন শেষ করতে। ও আপনি কেমন মেয়ে, হ্যাঁ, যার কিনা স্বামী থাকতে অন্য ছেলেকে এসে বলে ভালোবাসি। আপনার কি কোনো লজ্জা শরম নেই? বেহায়া মেয়ে একটা। আমি আরও একটা কথা বলতাম, কিন্তু নীলা এবং নিলয় আমাকে বাধা দেওয়ার কারণে বলতে পারলাম না। কথাগুলো বলে খেয়াল করলাম মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। তখন নিলয় মায়াকে বলতে লাগলো, তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো বলেছিলাম তুমি মিজুর সাথে কথা বলবে না, তবুও কেন কথা বলতে আসো? ওর মনে তোমার জন্য কোনো প্রকার ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। এখন এখানে দাঁড়িয়ে অপমান না হয়ে যাও, বাসায় যাও, আর কোনো দিন ওর সামনে আসবে না। মায়া বোধ হয় আমার এমন রাগ কখনো দেখেনি। এখানে উপস্থিত সবাই মায়াকে বাজে মেয়ে বলে নানা রকম মন্তব্য করতে লাগলো। মায়া সেগুলো শুনতে না পেরে এখান থেকে চলে গেল। তখন নীলা আমাকে বলল, তোমার মাথাটা একটু ঠান্ডা করো, এবং মেয়েটা কে? সেটা পরে বলবো, আমি বাসায় যাব, আমার এখানে ভালো লাগছে না। ঠিক আছে, চলো তোমাকে আর তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। আমার সাথে কাউকে যেতে হবে না, আমি একাই চলে যাব। ও নিলয় থাক, কালকে অফিসে দেখা হবে বলে নিলয়ের বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে বাসায় চলে এলাম। মায়া এসে আমার সুন্দর মেজাজটা একদম নষ্ট করে দিল। বাসায় যাওয়ার পথে খাবার কিনে নিয়ে চলে গেলাম। বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো একটা অচেনা নম্বরের কলে। অচেনা নম্বর হওয়ার কারণে কলটা রিসিভ করলাম না। অনেকবার রিং হলো ওই নম্বর থেকে, কিন্তু রিসিভ করলাম না। ঘুম ভেঙে যাওয়ার কারণে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিজে রেডি হলাম। তারপর অফিসের দিকে রওনা দিলাম। যাওয়ার পথে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম। অফিসে এসে নিজের কেবিনে গিয়ে ব্যাগটা রেখে চেয়ারে বসতে যাব, তখন আবার ওই নম্বর থেকে কল এলো। আমি বুঝতে পারছি না এটা কে যে এতবার কল করছে। এবার কলটা ধরে দেখলে বোঝা যাবে এটা কার নম্বর। এইসব ভাবতে ভাবতে কলটা রিসিভ করতে যাব, তখন কেটে গেল। 1 মিনিট পর আবার ওই নম্বর থেকে কল এলো। এবার কলটা রিসিভ করলাম। তখন ফোনের ওপাশ থেকে একটা মেয়ে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আপনি কে? আমি নীলা, চিনতে পেরেছো কি? আমি মনে মনে বললাম, তাহলে এটা নীলার নম্বর, কিন্তু সে আমার নম্বর কোথায় পেল? তুমি আমার নম্বর কোথায় পেলে? ব্যবস্থা করেছি। তার আগে বলো, তোমাকে এতবার কল দিছিলাম, তুমি আমার কল রিসিভ করলে না কেন? আননোন নম্বরের কল আমি রিসিভ করি না। মাঝে মাঝে করতেও হয়, এটা আমার নাম্বার, তুমি একটু সেভ করে রেখে দিও। ঠিক আছে, এখন তাহলে কলটা রাখি, আমার অনেক কাজ আছে। আর একটু কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে। এখন পারবো না, কাজ করব, বাই বলে কলটা কেটে দিয়ে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল, তাই ক্যান্টিনে গেলাম খাবার খাওয়ার জন্য। খাবার শেষ করে আবার নিজের কেবিনে এসে কাজ করতে লাগলাম। সারাদিন অফিসের কাজ করে বিকেলবেলা অফিস ছুটি হলো, তাই অফিসের সামনে রাস্তায় এসে গাড়িতে উঠতে যাব, এমন সময় কেউ একজন আমার হাত ধরে বলল। হাতটা কে ধরলো সেটা দেখার জন্য পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে। নীলাকে এখানে দেখে অবাক হলাম। আমার অফিসের ঠিকানা সে কোথায় পেল? আমি কিছু বলছি না, শুধু নীলার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি। তাই নীলা বলে উঠল, কি হয়েছে, এভাবে কি ভাবছো? নীলার কথায় আমার হুঁশ ফিরল, তাই বললাম, না কিছু না। তুমি এখানে কেন, এবং আমার অফিসের ঠিকানা কে দিয়েছে? পেয়েছি একজনের কাছ থেকে। এখন তো তোমার অফিসে শেষ, তাই না? কেন? এমনি তোমার সাথে একটু সময় কাটাবো তাই। আমার সাথে সময় কাটিয়ে তোমার কি কোনো লাভ হবে? অনেক লাভ হবে, চলো একটু ঘুরে আসি বলে নীলা আমাকে গাড়ির ড্রাইভারের সিটের পাশে বসে পড়লো এবং সে গিয়ে ড্রাইভারের সিটে বসলো। নীলা গাড়ি চালাতে জানে কি না সেটা আমি জানি না, তাই বললাম, আচ্ছা তুমি যে ড্রাইভিং সিটে বসলে, তুমি কি গাড়ি চালাতে পারো? না পারলে কি এখানে বসেছি বলো? এখন এসব কথা না বলে বলো কোথায় যাবে? আমি বাসায় যাব। এখন তোমাকে বাসায় যেতে দিব না, একবার যেহেতু তোমাকে নাগালে পেয়েছি আর ছাড়ছি না। এখন বলো কোথায় যাবে? বললাম তো, বা আমাকে বলতে না দিয়ে। ঠিক আছে, বলা লাগবে না, তোমাকে আমার পছন্দের একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলো।
আমি কিছু বললাম না। নীলা গাড়ি চালাচ্ছে, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আপনারা অনেক হয়তো ভাবছেন নীলার সাথে আমার সময় কাটাতে কেমন লাগে। সত্য কথা বলতে গেলে নীলা অনেক মিশুকে স্বভাবের একটা মেয়ে, সহজে আমার সাথে মিশে গেছে। ওর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। এসব ভাবছিলাম এমন সময় নীলা গাড়িটা থামিয়ে বলল, তুমি কি ফুচকা খাবে? আমি বাইরে তাকিয়ে দেখলাম সামনে ফুচকা বিক্রি করছে। আমি সাধারণত ফুচকা খাই না, তাই নীলাকে বললাম, না আমি ফুচকা খাবো না, তুমি একা খাও। আরে খাও, সমস্যা নেই। আমি 2 প্লেট ফুচকা অর্ডার করছি, দাঁড়াও। শুধু তোমার জন্য অর্ডার দাও, আমি খাবো না। এত কথা বলতে হয় না, চুপ করে থাকো তো। আমি আর কিছু বললাম না। ওদিকে নীলা 2 প্লেট ফুচকা অর্ডার দিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমাকে একটা কথা বলবে? বলো, কি কথা? এই যে আমি তোমার উপর অধিকার দেখাচ্ছি, তোমার বিরক্ত লাগছে না? না, বিরক্ত লাগবে কেন? তাহলে আমার সাথে ভালোভাবে কথা বলছো না কেন? মেয়েদের সাথে কথা বলার ইচ্ছেটা অনেক আগেই মরে গেছে, যার জন্য কারোর সাথে কথা বলি না। দেখো, ওই মায়া না হয় তোমার সাথে নাটক করেছে, কিন্তু সবাই তো আর এক নয়, তাই না? আমার সাথে নাটক করেছে এটা তুমি জানলে কি করে? শুধু এটা কেন, আমি তোমার অতীতের সকল ঘটনা শুনেছি। তুমি কেন বাসা ছেড়েছিলে, কোথায় গিয়েছিলে, কিভাবে চলেছো, কালকে মেয়েটাকে ওভাবে অপমান কেন করলে, সকল ঘটনা আমি জানি। তোমাকে এইসব নিলয় বলেছে নাকি? প্রথমে বলতে চাইনি, আমি জোর করে তোমার ব্যাপারে সবকিছু শুনেছি। ও আমার না তোমার ভাবির কথা মনে পড়লে অনেক রাগ হয়। একবার তাকে সামনে পেলে অনেক অপমান করতাম। আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তাকে শাস্তি আল্লাহ নিশ্চয়ই দিবেন। আমরা কথা বলতে বলতে ফুচকা চলে এসেছে। 2 প্লেট ফুচকা হওয়ার কারণে নীলা একটা নিল এবং আরেকটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, তোমাকে একটা কথা বলি, সত্যি বলবে কেমন? বলো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, সেদিন এরপর থেকে আর কারোর সাথে রিলেশনে যাইনি। তাহলে তো ভালোই। তোমার কেমন মেয়ে পছন্দ সেটা একটু বলবে? একটা ফুচকা মুখের ভেতরে দিয়ে বলল, আমার এমন মেয়ে পছন্দ যে কখনো আমাকে ঠকাবে না, সবসময় আমার পাশে থাকবে, আমার যত্ন নিবে, সবসময় আমাকে নিয়ে ব্যস্ত থাকবে এবং দিলদার হতে হবে। নীলা আমার কথাগুলো শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর আমাকে বলল, তোমার পছন্দ অনেক ভালো। আমারও না একদম তোমার মতো ছেলে পছন্দ, এটা কি জানো? তুমি না বললে জানতে পারতাম না। বুঝতে পেরেছি। এখন কথা না বলে ফুচকা খাও। তারপর আমি কিছু না বলে ফুচকা খেতে লাগলাম। খেতে খেতে হঠাৎ করে নীলা আমাকে বলে উঠল, তোমার হাত দিয়ে আমাকে একটা ফুচকা খাইয়ে দাও তো। মেয়েটা হঠাৎ এই কথা বলল কেন সেটা বুঝতে পারলাম না। আমাকে চুপ থাকতে দেখে নীলা আবারও বলল, কি হলো, দাও। তোমাকে আমি খাইয়ে দিব কেন? তোমার হাত কি হয়েছে? আমার হাতে খেতে ভালো লাগে না, তাই তোমার হাতে খাবো। চুপচাপ নিজের হাত দিয়ে খাও, আমার খাবারের দিকে নজর দিও না। দাও না। নীলাকে খাইয়ে দেওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু বারবার জোর করার কারণে একটা ফুচকা নীলার মুখের ভেতর দেওয়ার পর নীলা ওর প্লেট থেকে একটা ফুচকা তুলে আমার মুখের সামনে তুলে বলল, নাও এবার এটা খাও। আমি খাবো? আর কিছু বলার আগে নীলা ওর হাতের ফুচকা আমার মুখের ভেতর ঢুকিয়ে দিল, তারপর বলল, আগে খাও তারপর বাকি কথাটা বলো। ফুচকা খেয়ে নিয়ে নীলাকে বলে উঠলাম, এখন বাসায় চলো তো, আমার আর ভালো লাগছে না। ঠিক আছে। আমি কিছু না বলে ফুচকার বিলটা দিতে যাব, তখন নীলা বলল সে নাকি বিল দিয়ে দিয়েছে। তোমার এখন দেওয়া লাগবে না। আমি নীলাকে আর কিছু বলিনি। নীলা গাড়ি চালাচ্ছে, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ করে নীলার গাড়ি একটা বাসার সামনে গিয়ে থামলো, তারপর গাড়ি থেকে নেমে আমার পাশে এসে বলল, এটা হলো আমার বাসা। খুব সুন্দর। শুধু কি বাসাটাই সুন্দর, আমি সুন্দর না? তুমিও অনেক সুন্দর। তাহলে এখন আমি যাই বলে ড্রাইভিং সিটে বসলাম। তখন নীলা বলল, চলে যাবে কেন? আমার বাসায় ঢুকবে না? এখন সময় নেই, পরে না হয় এক সময় আসবো। এখন আমি তাহলে যাই কেমন? কথাটা বলে গাড়ি চালু করে ওখান থেকে বাসার দিকে যাচ্ছিলাম। আমার বাসার একটু আগে একটা মোড় আছে, সেখানে গিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তখনই একটা অ্যাম্বুলেন্স এলো, এসে একজন মহিলাকে অ্যাম্বুলেন্সে তুলতে লাগলো। যে আহত হয়েছে তার মুখটা দেখে আমি শিহরিত হয়ে গেলাম, কারণ তিনি আর কেউ না, তিনি ছিলেন ভাবি। তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, ওনার সাথে ভাইয়াও আছে। কিন্তু এখানে কি হয়েছে সেটা দেখার জন্য গাড়ি থেকে নামলাম। অনেক লোকজন থাকায় একজনকে বললাম, কি হয়েছে? তখন লোকটি বলতে লাগলো, এই মহিলাটি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটা মিনি ট্রাক এসে ওনাকে ধাক্কা দেয়, এখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আকাশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে লোকটাকে বললাম, ভাই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তাই না? হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি এটা বলছেন কেন? এমনি বললাম আর কি। তারপর লোকটাও আর কিছু বলেনি।
আমিও আর কিছু বলিনি, চুপচাপ ওখান থেকে গাড়িতে বসলাম। এতক্ষণ অ্যাম্বুলেন্স চলে গেছে, যার জন্য রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, তাই সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে দরজা লক করে ভেতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে যাব, তখন ফোনটা বাজতে লাগলো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম নিলয় কল দিয়েছে, তাই কলটা রিসিভ করে বললাম, হ্যালো মিজু, তুই কোথায়? আমি বাসায় আছি। কেন? ঠিক আছে, তুই বাসায় থাক, আমি আসছি। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল, তাই ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে খাটের উপর বসেছিলাম, তখন কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। ওকে ভেতরে আসতে বললাম। নিলয় ভেতরে আসার পর খাটের উপর বসলো, তারপর আমাকে বলল, ওদিকে কি হয়েছে সে খবর কি জানিস? কি হয়েছে? তোর ভাবি অ্যাক্সিডেন্ট করছে, তুই এটা জানিস না? ও, ওনার কথা বলছিস? ওনাকে অ্যাম্বুলেন্সে তুলতে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি, এবং কিভাবে দুর্ঘটনা হয়েছে সেটাও জানি। তোকে কষ্ট করে বলা লাগবে না। তাহলে তোর মুখে কোনো চিন্তস্ত ভাব নেই কেন? ওনার জন্য আমি চিন্তা করে কি করব? উনি আমার কে হয় যে ওনার ব্যাপারে ভাবতে হবে? আজকে যা হয়েছে এটা হলো ওনার শাস্তি। সেটাও এক প্রকার ঠিকই বলেছিস। যা, এই সব ব্যাপার বাদ দে। তুই অফিস শেষ করে কোথায় গিয়েছিলি? এই নীলার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। কেন, নীলাকে আবার পছন্দ করিস নাকি? আরে না, সেইসব কিছুই না, এমনি বন্ধুত্ব সম্পর্ক আমাদের। ভালোভাবে বুঝে কথা বলিস কেমন? নীলার ব্যবহারগুলো আমার সুবিধার মনে হচ্ছে না। সেম সমস্যা আমারও, ওর গায়ে পড়ার অভ্যাস প্রচুর। সবার সাথে এমন করে নাকি? আরে না, নীলা অমন মেয়ে না। আমার জানা মতে ছেলে বন্ধু বলতে শুধু তুই আছিস, তাছাড়া কেউ নেই। এবং ওর তোর সাথে যেমন ব্যবহার করে অন্য কারোর সাথে সেই ব্যবহার সে করে না। আচ্ছা থাক, আমাকে বাসায় যেতে হবে, অনেক কাজ আছে। আমিও বাইরে যাব, চল তাহলে একসাথে যাওয়া যাক। ঠিক আছে, চল। তারপর আমি আর নিলয় বাসার বাইরে এলাম। নিলয় চলে গেল ওর বাসায়, আমি চলে গেলাম রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনার শেষ করে বাসায় এলাম, তখন নীলা কল দিল। ওর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে কেটে গেল 3টি মাস। 3 মাস পর, এই 3 মাসে নীলার সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। নীলার বাসার লোকজনের সাথেও খুব ভালো একটা পরিচয় হয়ে গেছে। ও বর্তমানে ভাবির অবস্থা তেমন ভালো না, তার একটা পা পুরো অকেজো হয়ে গেছে, যার জন্য সে ভালো করে হাঁটতে পারে না। এখন আমার পরিবারও আমার কাছে আর আসে না, না এলে আমার ভালো, কারণ তাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছেই নেই। আজকে 3 তারিখ, কালকে নীলার জন্মদিন, তাই ওর বাসায় একটা পার্টি দিয়েছে। সেখানে আমাকেও যেতে বলেছে। ও চকলেট খুব পছন্দ করে, তাই ওর জন্য একটা বক্স ভর্তি চকলেট এবং কালো শাড়ি কিনবো। যেই ভাবা সেই কাজ, গাড়ি নিয়ে চলে গেলাম শপিং মলে। গিয়ে চকলেট শাড়ি কিনে বাসায় এলাম। পরের দিন অফিস শেষ করে বাসায় এলাম, তারপর রেডি হয়ে নীলার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে গাড়ি নিয়ে আসিনি, পায়ে হেঁটে হেঁটে নীলার বাসায় যাচ্ছি। একটু পর নীলার বাসার সামনে এলাম। আজকে বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যার জন্য চেনাই যাচ্ছে না। যাই হোক, সংকোচ বোধ না করে ওদের বাসার ভেতর প্রবেশ করলাম। ভেতরে অনেক মানুষজন আছে, যে যার মতো একে অপরের সাথে কথা বলছে। সেদিকে খেয়াল না করে আমি নীলাকে খুঁজতে লাগলাম। তখন কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পেছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে, তাই আমি বললাম, কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। আমি কোথায় যাব, এইখানেই ছিলাম, উল্টো আমি তোমাকে খুঁজছিলাম। আমি অনেকক্ষণ ধরে এখানেই আছি। যাক, বাদ দাও, তোমার হাতে কি? আমার হাতে নীলার জন্য কেনা চকলেট এবং শাড়ি ছিল, সেটা ওর হাতে দিয়ে বললাম, এগুলো তোমার জন্য এনেছি। তোমাকে এগুলো নিয়ে আসতে কে বলেছে? কেউ না, আমার ইচ্ছে হলো তাই নিয়ে এলাম। কেন, তোমার পছন্দ হয়নি? তুমি আমাকে যা দিবে সেইটাই আমার পছন্দ হবে, কিন্তু আমার 2টা গিফটে হবে না, আমার আরও একটা গিফট লাগবে। কি গিফট? সেটা এখন বলবো না, সময় হলে তোমার কাছে চেয়ে নিব, কেমন? ঠিক আছে, সেটা যদি আমি দিতে পারি তাহলে অবশ্যই দিব। এখন আসো আমার সাথে। আরে না, তুমি যাও, আমি এখানে বসে থাকবো। নীলা আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। একটু পর নীলা কেক কাটলো। প্রথমে তার বাবা মাকে খাওয়ালো, তারপর এক টুকরো কেক নিয়ে আমার কাছে এসে আমাকে খাইয়ে দিল। নীলার এমন ব্যবহার দেখে পার্টিতে উপস্থিত থাকা অনেকে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু কেউ কিছু বলেনি। সেদিন রাতে ওখানে ডিনার করে বাসায় আসতে যাব, এমন সময় নীলা আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে আসার পর আমি বললাম, আমাকে ছাদে নিয়ে এলে কেন? তোমার সাথে চাঁদ দেখব, এবং এখন তোমার কাছে আমার সেই গিফট চাইব। ঠিক আছে, বলো কি গিফট চাও? তুমি নিশ্চয়ই জানো আমি কেমন মেয়ে। আমার যত পাগলামি সবকিছু শুধু তোমার সাথেই করি।
তাই আজকে যে গিফট চাইবো সেটা তুমি দিবে কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে। বলো কি চাও? বলবো? আমার তোমাকে চাই। তুমি কি হবে আমার? তাহলে কথাটা বলে ওর মুখটা আমার বুকে লুকিয়ে ফেললো। আমি কিছুক্ষণের জন্য নীলার কথাটা বারবার ভাবতে লাগলাম। নীলা কি বললো এটা? সে আমাকে চায়, কিন্তু সেটা তো সম্ভব না। তাই নীলাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? যেটা বলেছি সবগুলো ঠিক। আমি তোমাকে ভালোবাসি তাই কথাটা বললাম, এবং আমার মাথাটা পুরো ঠিক আছে। তুমি যেটা চাইছো সেটা কোনোদিনও হবে না, কারণ আমার ভালোবাসার উপরে কোনো বিশ্বাস নেই। কেন নেই সেটা আমি জানি, তবে আমি কথা দিচ্ছি আমাকে আপন করে নাও। তোমার মনে আবার নতুন করে ভালোবাসা তৈরি করে দেব। সেটা সম্ভব নয় বলে ওখান থেকে নেমে এলাম। নীলাকে কী সব আবল তাবল বললাম সেটা আমি নিজেও জানি না, তবে আমি কাউকে আবার ভালোবাসবো না। বিয়ের আগে ভালোবাসার কোনো বিশ্বাস আমার কাছে নেই। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। রাত 11:30টার দিকে আমার কলিং বেল বেজে উঠলো। আমি একটু অবাক হলাম, এত রাতে আবার কে আসতে পারে সেটা দেখার জন্য দরজা খুললাম। দেখি নিলয়, জান্নাত ও নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি নিলয়কে বললাম, কি হয়েছে? তোরা এত রাতে এখানে কি করছিস? কিছু না বলে ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, এত বড় একটা ঘটনা করে বলছিস কি হয়েছে? তোদের মাঝখানে আমরা পড়তে ঢুকতে চাই না। তোরা দুজনেই গিয়ে তোদের হিসাব বুঝে নে, এবং মিজু তুই রাজি হয়ে যা, না করিস না। বলে নীলাকে বাসার ভেতর ঢুকিয়ে দিয়ে নীলয় চলে গেল। নীলা এখনো কান্না করে চলেছে। মেয়েটা বোধহয় সত্যি সত্যি আমাকে ভালোবেসে, যার জন্য এত কান্না করছে। নীলার কান্না থামানোর জন্য আমি বললাম, এবার তোমার কান্নাটা বন্ধ করো, তোমার সাথে কথা বলি, তুমি খাটের উপরে বসো। নীলা খাটের উপরে বসলো, কিন্তু কিছুতেই কান্না থামছে না। আমি ওর পাশে বসতেই নীলা আমার হাত ধরে বলল, তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন? তোমাকে যে কতটা ভালোবাসি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তুমি কান্না থামাও, তারপর তোমাকে বলছি। এবার নীলা কান্না বন্ধ করে আমাকে বলল, ঠিক আছে বলো, তুমি কি বলবে? তুমি তো আমার অতীত জানো, তবুও আমাকে কেন ভালোবাসলে? আমি তোমার অতীত কেনা, তোমাকে ভালোবাসি। সবার একটা না একটা খারাপ অতীত থাকে, সেটা নিয়ে সারা জীবন পড়ে থাকলে হবে না। আমাকে ভালোবাসো কবে থেকে? যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে। দেখো, তোমাকে একটা সত্য কথা বলি, আমার না এরকম ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই। এটা শুনে নীলা আবার কান্না করতে লাগলো। তখন আমি ওর চোখের দিকে পানি মুছে দিয়ে বললাম, আমার পুরো কথাটা তো শোনো। তোমাকে ভালোবাসবো, তবে আমাকে বিয়ে করার পর। তার আগে আর কোনো ভালোবাসা পাবে না। এবার নীলা কান্না থামিয়ে একটা মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি যখন, তাহলে তো অবশ্যই বিয়ে করব। তোমার পরিবার কি আমাকে মেনে নিবে? আমি আমার পরিবারের সবাইকে রাজি করিয়ে রেখেছি। সবার তোমাকে পছন্দ, তাই এটা নিয়ে চিন্তা করো না। আমি অবাক হয়ে বললাম, তার মানে আঙ্কেল আন্টিকে আগ থেকে বলে ফেলেছো যে আমাকে ভালোবাসো? আমি কোনো প্রকার কাঁচা কাজ করি না, এবং কালকে আমরা বিয়ে করব। তারপর তোমাকে নিয়ে আমার নতুন জীবন শুরু করব। বলে নীলা আমার বুকে মাথা লুকালো। তখন আবার কলিং বেল বেজে উঠলো। আমি উঠতে যাব এমন সময় নীলা বলল, তুমি থাকো, আমি গিয়ে দেখছি কে এসেছে। বলে নীলা দরজা খুললো। দেখি নিলয় এবং জান্নাত দাঁড়িয়ে আছে। নিলয় ভেতরে প্রবেশ করতে করতে বলল, কি তোদের কথা শেষ নাকি? হ্যাঁ শেষ। তাহলে কালকে তোদের বিয়ে, রেডি থাকিস। ওকে। তখন নীলা আমার হাত ধরে বলল, তুমি আমাদের বাসায় চলো, তোমার এখানে থাকা লাগবে না। বলা যায় না কখন কে তোমাকে তুলে নিয়ে যাবে। তখনই আমরা সবাই হেসে উঠলাম। তারপর আর কি, সেদিন রাতের নীলাদের বাসায় থাকলাম। পরের দিন সন্ধ্যায় আমাদের বিয়ে হয়ে গেল। 1 বছর পর আমি এবং নীলা ঢাকাতে এসেছি বেড়াতে। আমাদের বিয়েতে 1 বছর হয়ে গেছে। এই 1 বছরে নীলা আমাকে কতটা ভালোবাসেছে সেটা বুঝে গেছি। দিন দিন নীলার ভালোবাসা আমার জন্য বেড়েই চলেছে। আমিও এখন নীলাকে অনেক ভালোবাসি। নীলা সহজে আমার অতীত মনে করতে দেয় না, সবসময় চেষ্টা করে যেন আমার সেই অতীত মনে না করি। আমিও সেটার কথা আর বেশি মনে করি না, কারণ তাদের যা শাস্তি হওয়ার সেটা হয়ে গেছে। এবং সেদিনের পর থেকে মায়ার কোনো দেখা পাইনি। একবার শুনেছিলাম সে নাকি দেশের বাইরে চলে গেছে ওর হাজব্যান্ডের সাথে। সন্ধ্যায় ছাদের উপরে দাঁড়িয়ে আপনাদের কথাগুলো বলছিলাম, তখন নীলা আমার পাশে এসে দাঁড়িয়ে হাতটা ধরলো। আমিও নীলার হাতটা ধরলাম এবং সারা জীবন এভাবেই ধরে রাখতে চাই।
1 সপ্তাহ পর ঢাকা থেকে রাজশাহী এলাম। গাড়িটা বাসার সামনের রাস্তায় থামতেই দেখলাম ভাইয়া বাসার সামনের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে। আমি সেদিকে খেয়াল না করে নীলাকে নিয়ে বাসার ভেতরে গেলাম। ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় গেলাম। সেখান থেকে ব্যস্ত শহরটাকে দেখছিলাম। হঠাৎ দূরে তাকিয়ে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। বোধহয় কিছু বলতে এসেছে, কিন্তু সেটা সাহস করে বলতে পারছে না। আমিও নিজ থেকে কিছু বলতে যাব না। সন্ধ্যার দিকে বাসা থেকে বের হলাম বন্ধুদের সাথে দেখা করার জন্য। ওদের সাথে দেখা করে আড্ডা দিয়ে রাত 9টা বেজে গেল। তাই সবাইকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসার অনেক কাছাকাছি চলে এসেছি। আরেকটু হলে বাসা পেয়ে যাব। এমন সময় পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে ফেললো। হাতটা কে ধরলো সেটা দেখার জন্য আমি পেছনে তাকালাম। দেখি ভাইয়া আমার হাতটা ধরে আছে। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আপনি আমার হাত ধরেছেন কি জন্য? তোর সাথে আমার কথা আছে। তুই এতদিন কোথায় ছিলি? তোকে তো দেখতে পেলাম না এতদিন। আমি কোথায় ছিলাম সেটা আপনার না জানলেও চলবে। তার আগে আপনি বলুন কি বলবেন। তাই এভাবে আর কতদিন রাগ করে থাকবি? চল না ভাই, আমার সাথে নীলাকে নিয়ে বাসায় চল। সরি, আপনি ভাই কাকে বলছেন? আমি কারো ভাই না। দেখ, এভাবে অভিমান করে থাকিস না প্লিজ। তুই আমার সাথে বাসায় চল। তোর ভাবি আব্বু আম্মুকে সব কিছু সত্য বলে দিয়েছে। বলেছে, ভালো করেছে। এখন আমি কি করব? এতে আমার কিছু করার নেই। তুই এভাবে বলিস না। আমি ওনাদের কথা দিয়েছি যে তোকে আবার আমি ফিরিয়ে নিয়ে আসব। সেটা হবে না, ভালো থাকবেন বলে ওখান থেকে হাঁটা শুরু করলাম। বাসায় আসার সময় ভাই অনেকবার আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি একটা কথাও বলিনি। বাসায় এসে কলিং বেল বাজাতে নীলা দরজা খুলে দিল। আমি বাসায় প্রবেশ করে ফ্রেশ হয়ে খাটের উপরে বসে টিভি দেখছিলাম। তখন নীলা এসে আমার পাশে বসলো। আমার হাতটা জড়িয়ে ধরে বলল, তোমাকে একটা কথা বলার আছে। বলো, কি বলবে? ভাইয়াকে দেখলাম আমাদের বাসার আশেপাশে দিয়ে ঘুরোঘুরি করতে। কি কারণে এসেছিল? নীলার এমন কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ নীলাকে কখনো আমার পরিবারের কারো ছবি দেখায়নি বা তাদের কারোর সাথে পরিচয় করিয়েও দেয়নি। তাহলে ভাইয়াকে চিনল কিভাবে? সেটা জানার জন্য বললাম, তুমি ওনাকে কিভাবে চেনো? তোমাকে তো কখনো ওদের কারো ছবি দেখায়নি। আরে তুমি না দেখলে কি হবে? এই দুনিয়াতে ছবি দেখানোর লোক কম আছে নাকি? তারপরে বলো, তুমি কার কাছ থেকে ছবিটা দেখেছো? জান্নাত আপুর কাছ থেকে। কিন্তু তোমার জান্নাত আপু ওনাদের ছবি কোথায় পেল? নিলয় ভাইয়া এনে দিয়েছিল, সেখান থেকে দেখেছিলাম। এখন ওইসব বাদ দাও, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, প্রশ্নটা বলো। ওই যে তোমার ভাইয়া এখান দিয়ে ঘুরোঘুরি করছে কেন? আমাকে তাদের বাসায় নিয়ে যেতে চাই, তাই। ও, তুমি চাইলে যেতে পারো, সমস্যা নেই। এভাবে কতদিন থাকবে? আমি যখন এই বাসা ছেড়েছিলাম তখন আমি বলেছিলাম বেঁচে থাকতে ওই বাসায় যাব না। তাতে সমস্যা কি? তোমার বাবা মাকে এই বাসায় নিয়ে আসবে। আমি কিছু বললাম না, চুপচাপ করে থাকলাম। তখন নীলা আবারও বলল, কি হয়েছে, এভাবে চুপচাপ আছো কেন? এমনি। আচ্ছা থাকো, আমি খাবার নিয়ে আসছি বলে নীলা খাবার আনতে চলে গেল। একটু পর নীলা খাবার নিয়ে এলো। তারপর আমরা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে গেলাম। কয়েকদিন অফিস না করে আসার কারণে আজকে অনেক কাজ পড়েছে। সবাই ভালোভাবে কাজ করছে না। সারাদিন কাজ করে বিকেলে বাসায় এলাম। বাসার দরজার সামনে এসে কলিং বেল বাজিয়ে নিচে তাকালাম। দেখলাম 4 জোড়া নতুন জুতা। তার মানে কেউ আমার ঘরে এসেছে। এতক্ষণে নীলা দরজা খুলে দিয়েছে। আমাকে জুতোর দিকে তাকিয়ে থাকতে দেখে নীলা বলল, নিচে কি তাকিয়ে আছো? ভেতরে আমার সাথে একটু ছাদে চলো, তোমার সাথে কথা আছে। কি বলবে এখানে? বলো, ছাদে যাওয়ার কি দরকার আছে এবং বাসায় কে এসেছে? সেটা একটু পরে বলছি, আগে ছাদে চলো বলে নীলা আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। ছাদের উপরে আসার পর নীলাকে বললাম, এখন তাহলে বলো তুমি কি বলবে, যার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো? আগে বলো, আমি যা চাইবো সেটা আমাকে দিবে। আগে বলো কি চাও? নিচে আমার বাবা মা আছে, আমি চাই তুমি ওনাদের ক্ষমা করে দিয়ে আবার আপন করে নিবে। সেটা ঠিক, সেটা কিভাবে সম্ভব বলো? আমি জানি না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এটা তোমাকে করতেই হবে। কিন্তু তাদের ক্ষমা করলে তো ওই বাসায় যেতে হবে, কিন্তু আমি তো সেখানে যাব না। তোমার ওখানে যাওয়া, তুমি আব্বু আম্মুকে এনে রাখবে, তোমারও কথা বলার মতো কেউ হবে। সারাদিন বাসায় একা একা থাকতে তো আর ভালো লাগে না। ঠিক আছে, কে কে এসেছে? ভাইয়া, ভাবি, আব্বু, আম্মু ও তোমার ভাতিজা। ভাবি আমার কাছে কেন এসেছে সেটা নিচে গিয়ে দেখতে পারবে। তারপর আমি এবং নীলা সিঁড়ি থেকে নামতে লাগলাম। আমি নিচে নামছি এবং ভাবছি, ভাইয়া, আব্বু, আম্মুকে ক্ষমা করে দিব, তবে ভাবিকে কখনো ক্ষমা করব না। ওনার জন্য আমার জীবনে অনেক কিছু হারিয়েছি। এইসব ভাবতে ভাবতে আমরা নিচে চলে এলাম। আমি বাসার ভেতরে প্রবেশ করে দেখলাম ভাবি চেয়ারে বসা, ভাইয়া, আব্বু, আম্মু সোফায় বসে আছে। ও খাটের উপরে ভাইয়ের ছেলে বসে খেলছে।
আমি গিয়ে ভাইয়ার ছেলের সাথে খাটের উপরে বসলাম। আমার সাথে নীলাও এসে বসলো। তখন ভাইয়া বলল, ওর নাম সিহাব, বয়স 1.5 বছর। আমি কিছু বললাম না, চুপ করে শিহাবের সাথে খেলতে লাগলাম। তখন ভাইয়া আবার বলতে লাগলো, দেখ মিজু, পুরনো কথাগুলো বাদ দিয়ে চল, আবার নতুন করে আমরা শুরু করি। আমি এবার বলতে লাগলাম, চাইলে তো নতুন করে শুরু করা সম্ভব হয় না। অতীতটা ভুলার মতো হলে তো ভুলবো, তাই না? তোর ভাবি যেটা করেছে সেটা ঠিক করেনি, সেটা ভালোভাবে বুঝতে পারছি আমি। তাই আজ তার এই অবস্থা দেখতে পাচ্ছিস না তুই? আমি এবার কিছু বললাম না। তখন আব্বু আমার কাছে এসে বলতে লাগলো, সমস্যা তো তোর ভাবির সঙ্গে হয়েছে, আমরা না হয় না জেনে ভুল করেছি। সেটা জানার পর তুই কি আমাদের উপর রাগ করে থাকবি? আমি নীলার দিকে তাকালাম। ইশারায় নীলা ওদের ক্ষমা করার জন্য বলছে। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম সেও তাদের ক্ষমা করে দিতে বলেছে। এবার আমি নিজে 2 মিনিট চোখ বন্ধ করে ভাবলাম, দোষ করেছে ভাবি, ওনার জন্য আব্বু আম্মু ভাইয়াকে কষ্ট দিয়ে লাভ নেই। আচমকা কোনো কিছু না ভেবে আমি আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আব্বু আমাকে জড়িয়ে ধরলো। একটু পর ছেড়ে দিয়ে বললাম, তোমাদের কারো উপর আমার কোনো রাগ নেই, তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমার কথায় মাঝখানে ভাবি বলে উঠল, আমার উপর কি এখনো রেগে আছো? আপনার উপর আমার কোনো রাগ নেই, তবে আপনার কাছে অনুরোধ, আপনি কখনো আমার সামনে আসবেন না প্লিজ। ভাবি আমার কথাটা শুনে একটু কান্না করলো। উনি কান্না করলে করুক, তাতে আমার কিছু করার নেই। ভাবির এমন কান্না দেখে ভাইয়া ওনাকে নিয়ে বাসায় গেল এবং আমাকেও ওনাদের বাসায় যেতে বলল। তখন আমি বললাম, তোমাদের সাথে মিল হয়েছে দেখে এটা ভেবো না যে তোমাদের ওই বাসায় যাব। আমি কখনো ওই বাসায় যাব না। কি জন্য যাবি না? সেটা জানি না, তবে আমি ওই বাসায় সহজে যাব না বলে আমি ছাদের উপরে চলে এলাম। ছাদের উপরে এসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। তখন নীলা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমি অনেক খুশি তোমাদের আবার এক হতে দেখে। আমারও অনেক ভালো লাগছে। আজ অনেক বছর পর আব্বু আম্মুকে হাসতে দেখলাম এবং সারা জীবন এভাবেই দেখতে চাই। আমিও তোমাকে সারা জীবন এইভাবে হাসি খুশি দেখতে চাই। ওকে মিসেস। তখন হঠাৎ করে মায়ের কথা মনে পড়ল। জানি না মেয়েটা কোথায় আছে, তবে যেখানেই থাকুক না কেন ভালোই আছে, কারণ বেঈমান কখনো খারাপ হতে পারে না। হঠাৎ করে ছাদের উপর আব্বু আম্মু চলে এলো। তারপর আমরা গল্প করতে লাগলাম। আজ অনেক বছর পর তাদের সাথে গল্প করে অনেক ভালো লাগলো। ও এটা সারা জীবনই থাকবে, যতদিন বেঁচে আছি। সবাই দোয়া করবেন আমার জন্য।